আচ্ছা, সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমাদের আধুনিক যুগের 4 নম্বর ক্লাস হবে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবাই দেখতে পাচ্ছেন কিনা, কাইন্ডলি একটু বলেন। জি ভাই, সব ক্লিয়ার। আচ্ছা, আজকে আমরা মূলত দেখবো পঞ্চপাণ্ডব, এর সাথে জসীমউদ্দিন মানে শেষ করার আর কি চেষ্টা করবো। আর গত ক্লাসে আমরা রবীন্দ্রনাথ পর্যন্ত দেখছিলাম। আমরা আজকে দেখেন, আমাদের রবীন্দ্রনাথ পড়া শেষ, তো রবীন্দ্রনাথ পড়া শেষ করার পরেই পঞ্চপাণ্ডব পড়া একটা ভালো সময় আর কি। আপনারা রবীন্দ্রনাথ পড়ছেন গত 2 লেকচারে, রবীন্দ্রনাথ উপন্যাস পড়ছি, আর তার যে বাকি সবকিছু আমরা দেখছি। তো রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থ ছিল, সেই কাব্যগ্রন্থরে আমরা মোটামুটি 4-5টা ভাগে ভাগ করে দেখছিলাম। তো তার প্রথম জীবনের কাব্যগ্রন্থ, এরপর রোমান্টিসিজম আসলো, এরপরে আধ্যাত্মিকতা আসলো, আবার রোমান্টিসিজমে গেলো, গদ্য কাব্য লিখলো, শেষ জীবনের কাব্য লিখলো, এরকম একটা আমরা তার গতিপথ দেখছিলাম। তো তার যে কাব্য রচনার সময়কাল, দেখবেন যে সে 1941 সালে মারা গেছেন একেবারে কি বলে 19 শতকের শেষের দিক থেকে। ধরেন 1890 যদি ধরি, প্রায় 50 বছর ধরে ওনার রাইটিংস কিন্তু মানে চলছে, এবং মানে খুব বোল্ড ভাবে চলছে, সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল। তার মানে এই সময়কালে যারা কাব্য রচনা করছে, বা ধরেন আমরা এখন যে সময়ে বসবাস করতেছি, আমাদের যে জেনারেশন, এই জেনারেশনের কেউ হুমায়ুন স্যারের ভক্ত না, এমন কিন্তু পাওয়াটা খুব কঠিন, ঠিক কিনা? এখন ধরেন, এই সময় আরেকজন লেখক বেরোইছে, যে লেখকের এই সময় যারা উপন্যাস লেখে তাদের সবারই নামে একটা কথা আছে কি, যে হুমায়ুন স্যারের প্রভাব পাওয়া যায়, প্রভাব পাওয়া যায়, প্রভাব পাওয়া যায়। ঠিক সেরকম রবীন্দ্রনাথের সময় যারা বেরোইছিল কবি সাহিত্যিক, তাদের সবার লেখার মাঝখানে কিন্তু রবীন্দ্রনাথের প্রভাব খুব স্পষ্ট ছিল। এখন এর মাঝখানে কিছু মানুষকে পাওয়া গেল যাদের লেখার মাঝখানে রবীন্দ্রনাথের প্রভাব নাই, কিন্তু তারা যে রবীন্দ্রনাথের ভক্ত না এমন না, কিন্তু তারা রবীন্দ্রনাথের অনেকে খুব কাছের মানুষও ছিল, কিন্তু তাদের লেখার স্টাইল সবকিছু রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে বিপরীত, মানে কোনোভাবেই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছাকাছি না। এই মানুষগুলার ভিতরে অন্যতম 5 জন লেখক সাহিত্যিককে এক করা হয়। কেন এক করা হয় এবং তাদেরকে একসাথে বলা হয় 30 দশকের কবি? 30 দশকের কবি। আবার তারা, তাদের মধ্যে আরো অনেকে ছিল, তাদেরকে কল্লোল যুগেরও কবি বলা হয়। কল্লোল যুগের কবি, 30 দশকের কবি, একসাথে তাদেরকে পঞ্চপাণ্ডব বলা হয়। এই পঞ্চপাণ্ডবের নামগুলো একটু বলে ফেলেন তো, কে কে ছিল এর মাঝখানে? অমেয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, তারপর হচ্ছে বিষ্ণু দে, হেমচন্দ্র, না, তারপর হচ্ছে হেমচন্দ্র ছিল নবীন, না। সরি নবীন চন্দ্র। নবীনচন্দ্র ছিল না। হেমচন্দ্র জীবনানন্দ নবীনচন্দ্র তো দাস জীবনানন্দ দাস জীবানন্দ দাস, আর একজন বাদ আছে শুধু। জীবনানন্দ দাস, বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, হুম, সুধীন্দ্রনাথ বুদ্ধদেব দত্ত। দাস, সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত, রাইট। সবচেয়ে বড় লোক যে ছিল তারাই বাদ দিয়েছেন, তারাই মনে করতেছিলেন না, সুধীন্দ্রনাথ দত্ত। বুদ্ধদেব, আর বিষ্ণুদেব, আর আমাদের এই 5 জনের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যিনি, জীবনানন্দ। আচ্ছা, আমরা ওনাদের একটু যেভাবে আমরা জন্ম সিকুয়াল অনুসারে মনে রাখি, উনি জন্মাইছে 1899-তে। সবচাইতে শুরুতে উনি জন্মগ্রহণ করছেন 1954, ওনার মৃত্যু। সুধীন্দ্রনাথ দত্ত, যে এনার জন্মসাল 1901, 1901-এ অমিয় চক্রবর্তীরও জন্ম। আর বাকি আছে বুদ্ধদেব আর বিষ্ণুদেব, এর মধ্যে বিষ্ণুদেব 1909, আর বুদ্ধদেব 1908। এ মোটামুটি তাদের জন্মসাল আর কি। 1999-তে জীবনানন্দ দাস, সুধীন্দ্রনাথ দত্ত 1901, আর এরপর 1901-এ অমিয় চক্রবর্তী, আর 8-9 একটু জুনিয়র বুদ্ধদেব আর বিষ্ণুদেব, বড়দের যে দুজন, সেই দুজন। এখন আহ আমাদের এইখান থেকে পরীক্ষা যে প্রশ্ন আসবে, আগে আমরা সেটা চিন্তা করি। সেটা তাদেরকে পঞ্চপাণ্ডব বলা হয় কেন? পঞ্চপাণ্ডব বা 30-এর কবি বলা হয় কেন? 30-এর কবি। আচ্ছা, ওনারা ওই সময় তো রবীন্দ্র প্রভাব ছিল অনেক বেশি। ওনারা রবীন্দ্র প্রভাবের বাইরে গিয়ে কাব্য, তারপর উপন্যাস, এগুলো রচনা করছিলেন। খুব সম্ভবত এই জন্য ওনাদেরকে পঞ্চপাণ্ডব বলা হয়। তারা তারা একসাথে যে জোট বাইন্ধে এই কাজটা করছিল, ব্যাপারটা এরকম না যে যার মতন লেখা লিখছে, এবং যে ধরেন একসাথে 5 জন বেরোয় আসছে এইভাবে পঞ্চপাণ্ডব বলছে, এরকম না, যে যার মতো লিখতেছে। কিন্তু
সাহিত্য সমালোচকরা দেখতেছি কি তাদের লেখার ভিতরে একটা কোন এক দিক থেকে হচ্ছে মিল আছে, সেই মিলের রেসপেক্টে তাদেরকে হচ্ছে এক করে ফেলা হয়েছে, এরকম ব্যাপারটা। এবং তাদের পাঁচজনের মধ্যে আর একটা খুব ইম্পর্টেন্ট মিল আছে, একদম শেষে বলবো, আর কেউ জানলে বলবেন। জীবনানন্দ দাশ নিয়ে আমাদের অনেক বেশি ডিটেল পড়তে হবে, তাকে কেন ধূসরতার কবি বলে, নির্জনতার কবি বলে, হ্যান ত্যান, ওনার নিয়ে আমাদের অনেক কিছু বলতে পড়তে হবে আর কি। নির্জনতার কবি কেন বলে, মেইনলি হচ্ছে এই পাঁচজনের মধ্যে প্রশ্ন আলাদা করে আসলে জীবনানন্দ থেকে আসবে। এছাড়া আর যারা আছে রমেশ চক্রবর্তী, বুদ্ধদেব, বিষ্ণুদেব, সুধীন্দ্রনাথ, এরা কেউই হচ্ছে ওইভাবে ইম্পর্টেন্ট না সিঙ্গেল একটা প্রশ্ন আসার ক্ষেত্রে আর কি। পঞ্চপাণ্ডব হিসাবে তো সবাই ইয়ে। এখন আমাদের দেখার কাজ আমরা দেখে যাব, কারণ তারা সবাই ইম্পর্টেন্ট সাহিত্যের ইয়েতে, সেভাবে আমরা হচ্ছে দেখবো তাদেরকে। আর একজন আমরা করব, সেটা হচ্ছে জসিম উদ্দিন। বলেন তো, জসিম উদ্দিন যখন জন্মগ্রহণ করছে তখন আর একজন কবি জন্মগ্রহণ করছিল, দুইজনের কে কে বলেন তো? কাজী নজরুল ইসলাম নাকি? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম, 1903। কাজী নজরুল, নজরুল আমি আজকে অ্যাড করতে গেছিলাম, চাইছিলাম, কিন্তু নজরুল আসলে এত ভাস্ট, এত কিছু বলতে হবে, নজরুল অ্যাড করা উচিত হবে। তা আমাদের আজকে মূল ক্লাস মাত্র দুইজনের উপরে, এই জসিমউদ্দিন আর জীবনানন্দ দাশের উপরে, আর পঞ্চপাণ্ডব এইখান থেকে। আর জসিমউদ্দিন থেকে কি আসবে? জসিমউদ্দিন থেকে আসবে তার দুইটা কাহিনী কাব্য আছে। কাহিনী কাব্য দুইটার নাম বলেন তো। এটা হচ্ছে নকশিকাঁথার মাঠ, সুজন হ্যাঁ, বদিয়ার ঘাট, আর- এই দুটি। হ্যাঁ, এই দুইটা হচ্ছে আমাদের মানে ডিটেল পড়তে হবে, ওই দুইটা চরিত্রগুলা দেখতে হবে, তারে কেন হচ্ছে পল্লী কবি বলা হয়। হ্যাঁ, এই এই হচ্ছে তার এইখান থেকে আমাদের প্রশ্ন। তো আমরা এই কাহিনী কাব্য পড়ার সময় তারা কেন পল্লী কবি হয়, পল্লী কবির এই উত্তর লেখার জন্য আমাদের যে কোটেশন গুলো লাগবে এইটা পড়ার সময় আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আমরা আগে তাহলে জসিমউদ্দিনটা দেখে আসি, মোটামুটি 10-15 মিনিটের পরে আমরা হচ্ছে পঞ্চপাণ্ডবে যাব। দেখেন এইখানে একটা কাহিনী লিখছে যে মেয়েটির নাম মমতাজ, তখন ক্লাসে 9 পড়ে, নানা নানির কাছে থাকে। এইখানে যেটা হয়েছে, এইখানে একজন অতিথি আসবে, অতিথি হচ্ছে একটা কবি, সেই কবির কথা শুনে ইদ্রিস সাহেব হচ্ছে নানা, এই নানা হচ্ছে খুব খুশি হয়েছে, কারণ সে নিজেও কবিতা লিখতো। তো যাই হোক, শফিউল্লাহ সাহেব আছে, আচ্ছা হ্যান ত্যান হয়েছে, এরপরে এই কবি আইছে, কবি খুব সরল, কবির যে কবিতা এই সবকিছু হচ্ছে এই বৃদ্ধ হচ্ছে মুগ্ধ হয়, কবিও খুব খুশি হয়। এরপরে 15-16 দিন পরে ওই একই বাড়িতে হচ্ছে আবার হচ্ছে ওই কবি আসে, আসার পরে ওই কবি মানে ওই যে ইদ্রিস সাহেবের বাড়িতে আর কি, তার নাতনির নাম হচ্ছে মমতাজ। সে হচ্ছে বইয়ে বই খাতা হচ্ছে ছড়ানো গুছাচ্ছিল, তখন হচ্ছে কবি তারে দেখে। দেখার পরে তার মানে যেখানে পড়তেছিল সেখানে যায় যায় সে বলতেছে যে এই কথা হচ্ছে মমতাজ স্মৃতিচারণ করে বলতেছে যে এক ভদ্রলোক আসছে আমার সামনে, ঘরের সামনে দিয়ে যাইতেছিল, আমি চায় রইলাম, মমতাজের রূপ গুণ দেখে আসলো। সে আসার পরে সে হচ্ছে 20-25 দিন পরে তার রুমে গেছে আর কি, যাই বলতেছে যে খুকি তোমার একটা খাতা আমারে দাও, দিছে, দেওয়ার পরে সে একটা কবিতা লিখতে চাইছে, ও বলছে হ্যাঁ লেখেন। কি কবিতা লিখছে? আমারে করিও ক্ষমা সুন্দরী অনুপমা, তোমার শান্ত নিভৃত আলোয়, হয়তো তোমার খেলার বাসরে অপরাধ রবে জমা, আমারে করিও ক্ষমা। খুবই সুন্দর একটা রোমান্টিক কবিতা, সেটা লিখে দিয়ে আসছে। তখন ওই মমতাজ হচ্ছে নবম শ্রেণীতে পড়ে। এখন ওই মমতাজ তখন জানতো না যে তাদের পাঠ্য বইতে যে রাখাল ছেলে যে কবিতাটা আছে সেটাও ওই কবিরই লেখা। এই কবির নাম কি? জসিমউদ্দিন। আমরা হচ্ছে এই জসিমউদ্দিন নিয়ে হচ্ছে এখন পড়াশোনা করবো। এই কথাবার্তা হচ্ছে আমাদের কোথাও লাগবে না, এই গল্প শুনলে হচ্ছে আপনাদের মাথার ভিতরে যে একটা ইমেজ ক্রিয়েট হয়েছে এইটা আমাদের লাগবে, যে আমাদের হচ্ছে আহ আচ্ছা, কাজী নজরুল জন্মাইছে হচ্ছে ইয়ের সাথে, জীবনানন্দ দাশের সাথে। 1900 সরি সরি সরি, জসিমউদ্দিন আর হচ্ছে জীবনানন্দ একসাথে জন্মেছে, কাজী নজরুল হচ্ছে ভাই 1899। ওই যে কাজী নজরুল ইসলাম আর জীবন দাস একসাথে জন্মেছে একই সাথে আচ্ছা, এটা তো জন্মাইছে 1903। জসিমউদ্দিন, হ্যাঁ, হ্যাঁ, জসিমউদ্দিন আর নজরুল হচ্ছে একই সময় মৃত্যু হয়েছে, একই সালে মৃত্যু 76-এ। হয়েছে। 1903 সালে। 76-এ, জি ভাই, 76-এ। এটাই প্যাচ লেগে গেছে। আচ্ছা, তো আমরা হচ্ছে তাহলে কই আছি, জসিমউদ্দিনের আমরা একটা মানে ব্যক্তিগত জীবন নিয়ে যে মমতাজ হচ্ছে স্মৃতিচারণ করছিল তার স্ত্রী, সেটা আমরা একটু শুনলাম। আচ্ছা, এরকম জসিমউদ্দিন বানান ভুল হয়েছে, ওনার বানান কিন্তু এরকম। হ্যাঁ, জসিমউদ্দিন, এটা অব্রতে লিখলে এক করে ফেলে, আপনারা লেখার সময় কিন্তু এরকম উদ্দিন আলাদা করে লিখেন। ঠিক আছে, এইভাবে লিখলে কিন্তু হচ্ছে গোল্লা মারে দিবে, এরকম আলাদা করে লিখেন। আচ্ছা, আমরা জসিমউদ্দিন সম্পর্কে কি জানি, উনি হচ্ছে পল্লী কবি, কিন্তু ওনার যে লেখা
এই লেখা ধরেন এই যে রাখালি তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবে হয়েছে 1927 সালে। এখন এই ব্যক্তি কিন্তু 1960 সাল 60-70-এর সময় পর্যন্ত সে কিন্তু লেখালেখি চালায় গেছে, কিন্তু তার পরের যে লেখাগুলা সেগুলো ওইভাবে মানে বিখ্যাত হয় নাই, দেখেন আমরা জানিও না যে তার পরের দিকে লেখাগুলা কি। এরকম একটা কথা আছে যে জসিমউদ্দিন আসলে ওই 30 সাল 40 সালের পরেই জসিমউদ্দিনের যে কবি সত্তা সেটা হারায় গেছে বা মারা গেছে, মানে সে আর নিজের ওইভাবে মানে পাঠক প্রিয় করে তুলতে পারে নাই। এখন তার প্রথম কাব্যগ্রন্থ রাখালি, ঠিক আছে, এছাড়া নকশিকাঁথার মাঠ আর সজনবাদের ঘাট এগুলো হচ্ছে তার কাহিনী কাব্য। আরো আছে মাটির কান্না, সুচয়নী, পদ্মা নদীর দেশে, রঙিলা নায়ের মাঝি। উনি প্রচুর কবি গানও লিখছে, অনেক বিখ্যাত বিখ্যাত গানও আছে তার। বিখ্যাত কয়েকটা নাটকের নাম কি, পদ্মাপার, বেদের মেয়ে, পল্লীবধূ, গ্রামের মায়া। যদি প্রিলির ক্লাস হইতো তখন বলতাম যে এর সাথে হচ্ছে নজরুলের যে নাটকগুলো আছে সেগুলো একসাথে পড়বেন। বা পরীক্ষায় যদি আসে যে জসিমউদ্দিনের 4টা নাটকের নাম লেখেন, আপনারা অনেকে নজরুলের নাটকের সাথে মিলাই দিয়ে আসতে পারেন। নজরুলের নাটকের গুলোর নাম বলেন তো। আলেয়া, ঝিলিমিলি, পুতুলের বিয়ে। হ্যাঁ, আলেয়া, ঝিলিমিলি, পুতুলের বিয়ে। আর একটা আছে, আর একটা আছে যেটা হচ্ছে এর ভিতরে লেখা আছে। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে আমরা তাহলে স্মৃতি কথার মধ্যে আসি। জসিমউদ্দিনের স্মৃতি কথার মধ্যে কি আছে, ঠাকুর বাড়ি নাই নাই, এই ঠাকুর বাড়ি হচ্ছে রবীন্দ্রনাথের যে ঠাকুর বাড়ি সেইটাই, জার্মানি শহরের বন্দরে। ডালিম, ডালিম কুমার আসলে শিশু তো, সরাসরি হচ্ছে ইয়ে বলা যায় না। আচ্ছা, তারপর হচ্ছে বাঙালি হাসির গল্প, স্মরণের আমরা হচ্ছে মেইনলি তার স্মৃতি কথা আসে ঠাকুর বাড়ি নাই, জার্মানির শহর বন্দরে, এই দুইটা লিখলেও চলে। ওইভাবে আসার কথাটা জসিমউদ্দিন দিয়ে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে তার কাহিনী কাব্য আসবে। তার দুইটা কাহিনী কাব্য, একটা হচ্ছে নকশিকাঁথার মাঠ যেটা হচ্ছে 1929-এ প্রকাশিত, আর একটা সজনবাদের ঘাট যেটা হচ্ছে 33-এ প্রকাশিত। আপনারা একটু বলেন নকশিকাঁথার মাঠের হচ্ছে নায়ক নায়িকার নাম কি, নায়িকার নামটা বলেন, নকশিকাঁথার মাঠের নায়িকার নাম কি? সাজু, সাজু। রূপাইয়ার সাজু। আচ্ছা, সাজু নায়িকা নকশিকাঁথার রূপাই। নায়িকার নামটা হচ্ছে আবার বলেন সাজু। কারো অন্য কোনো কিছু বলার আছে নাকি এবার? আচ্ছা, ঠিক আছে, এবার আমরা হচ্ছে তার কাহিনীর মধ্যে চলে যাই। আচ্ছা, তার আগে হচ্ছে তার এখানে পল্লী কবি বলা হয়। দেখেন পল্লী কবি বলতে আপনারা কি বুঝেন, যে একটা কবি সে হচ্ছে তার কাব্য রচনা করছে, এখন ওই কাব্য রচনার মধ্যে কাব্যর যে চরণ, সেই চরণের ভিতরে সে যে রূপক গুলা ব্যবহার করছে, বা হচ্ছে যে এটার কি বলে যেসব অ্যালিগরি দিছে, এগুলো সবই কি হচ্ছে পল্লীর যে দৃশ্য সেইখান থেকে হচ্ছে তুলে নেওয়া। এরকম যদি হয় তারা আমরা হচ্ছে পল্লী কবি বলতে পারি। বা যার কবিতার ভিতরে হচ্ছে গ্রামকে খুঁজে পাওয়া যায়, এখন এরকম গ্রামকে খুঁজে পাওয়া যায় এরকম অনেক কবির কবিতা আছে। কিন্তু এই যে যেরকম দেখেন এই যে যতীন্দ্রমোহন বাগচি, বনজালি মিয়ার কথা বাদ দেন, যতীন্দ্রমোহন বাগচির আমরা অনেক কবিতা পড়ছি। যতীন্দ্রমোহন বাগচির কোনো কবিতার নাম বলতে পারেন? বাঁশবাগানের মাথার উপর হ্যাঁ, কাজলা দিদি। চাঁদ উঠেছে। সাজলা দিদি। হম, তো একদম সুন্দর হচ্ছে গ্রামের ইয়া বোঝা যায়। তো দেখেন কিন্তু তারে পল্লী কবি বলা হইতেছে না, ওনারা কেন বলা হইতেছে, সেটা হচ্ছে পল্লী কবি যে শুধু পল্লীর নিয়ে আগে জিনিসটা বুঝেন, নিয়ে যদি আপনি লেখেন তাহলে যে পল্লী হবে পল্লী কবি হবে ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে ধরেন আমরা শহরে বাস করে হচ্ছে পল্লী কবি ব্যাপারটা ফিল করতে পারবো না। এখন যে গ্রামে বাস করে তার মনে করেন মনে একটা কথা আছে, ওই যে একদিন আপনাদের কোন ক্লাসে বলতেছিলাম না যে যে যা শুনতে চায় তারে সেটা শোনানো। তো গ্রামের যে মানুষ আছে সে গ্রামের মানুষ প্রত্যেকদিন হাটে যাইতেছে, বাজার করতেছে, গ্রামের কাজকাম করতেছে, সে তার স্ত্রীর সাথে আলাপ আলোচনায় হচ্ছে কোনো কিছু কোনো পাখি দেখতেছে, তুলনা দিতেছে মনে করেন সবুজের কোনো কিছুর সাথে। এখন উনি তো এই জিনিসগুলোর সাথে অভ্যস্ত। হঠাৎ করে একজন মানুষ এমন একটা কবিতা লিখলো যে সেই গ্রামের মানুষের যে মুখের কথা সেইটাই ছন্দে লিখে ফেলছে। তো গ্রামের মানুষের মুখের কথা যখন ছন্দে লিখছে তখন গ্রামের মানুষের সে খুব আপন হয়ে গেছে, যে আরে এটা তো আমার আমার মনের কথা, এটা উনি বলতেছে কিভাবে। তখন এইভাবে উনি হচ্ছে এই কারণেই উনি পল্লী কবি হিসাবে অধিক মাত্রায় গ্রহণযোগ্য হয়েছে। তার পার্থক্যটা কি, যে শুধুমাত্র পল্লী বা গ্রাম নিয়ে লেখলেই যে পল্লী কবি হয়েছে এরকম না, আরো অনেক কবি সাহিত্যিক পল্লী নিয়ে লিখছে, গ্রাম নিয়ে লিখছে, তাদের রচনায় গ্রাম ফুটে এসছে। কিন্তু গ্রামের মানুষের হৃদয়ের যে কথা, মনের যে কথা, মনের যে আবেগ, মুখের যে কথা, মুখের যে ভাষা, সেটাই হচ্ছে জসিমউদ্দিনের লেখার মাঝে ফুটে উঠতো। এই কারণেই তাকে আলাদাভাবে পল্লী কবি বলা হয়। এখন এইখানে হচ্ছে যে সাহিত্যের ভাষায় প্রকাশ পায় গ্রামের মানুষের মতো কিন্তু গ্রাম্য নয়।
আচ্ছা, তারপর হচ্ছে গ্রামীণ সংস্কৃতির গভীর প্রকৃত রূপ, মানে বইয়ের কথাবার্তা এখানে লেখা আছে, যেরকম জায়গায় এখানে লিখছে যে তার কবিতার মধ্যে যে উপমা বা রূপক, সেটা গ্রামের মানুষের যে মনস্তত্ত্ব এর সাথে সামঞ্জস্যপূর্ণ। যেরকম লাল মোরগের পাখার মতো উড়ে তাহার শাড়ি, লাল মোরগের পাখার মতো। মোরগ দেখবেন এরকম উঁচু কোনো জায়গার উপরে থাকে, ধরেন হচ্ছে মাচার উপরে থাকতে পারে, বা হচ্ছে যে বেড়া থাকে না, সেই বেড়ার উপরে দেখবেন বসে হচ্ছে সকালবেলায় ডাকে, এবার ডাকার পরে কেউ সে ধাপড় দিলে এটা উঠতে উঠতে পড়ে, যখন ওরে ডানা ঝাপটায় তখন তো লাল জিনিসটা ঝাপটাইতে থাকে, এটা ওড়নার মতো, শাড়ির মতো। তো সেইটারে সে কত সুন্দর করে লিখছে যে লাল মোরগের পাখার মতো ওরে তাহার শাড়ি। তাহলে বোঝা যাইতেছে একেবারে গ্রামের মানুষের যে দৃশ্য চোখের সামনে ওঠে সেইটা। আবার এখানে যেরকম আমরা চরিত্রের মাঝখানে পড়বো যে পড়শিরা কয় মেয়ে তো নয় হলদে পাখির ছা, ডানা পেলেই পালিয়ে যেত ছেড়ে তাদের গা। একটা বাচ্চারে মানে মেয়েরে, সে মেয়েটারে সে তুলনা করছে কি হলদে পাখির ছায়ের সাথে। হ্যাঁ, মেয়ে পড়শিরা কয় মেয়ে তো নয় হলদে পাখির ছা। আবার এইখানে হচ্ছে আপনার রূপায় সম্পর্কে বলা হয়েছে যে জালি লাউয়ের ডগার মতন বাহু দুখান সরু, গা খানিক তার শ্রাবণ মাসের যেন তমাল তরু। জালি লাউয়ের ডগার মতন, একটা জালি লাউয়ের ডগা কেমন হয়, যেরকম মানে হাতের চিকুন হাত বুঝাইতেছে আর কি, সেরকম হচ্ছে তার বাহু দুখান, হাত দুখানে একদম জালি লাউয়ের ডগার মতন হচ্ছে সরু সরু তার দুখান হাত। তার মানে একেবারে গ্রামের মানুষ যে জিনিসগুলা প্রতিনিয়ত দেখে সেইগুলোর সাথে তুলনা করে সে হচ্ছে কবিতা লিখতো, সেইগুলার রূপক হিসেবে ব্যবহার করতো। এই কারণেই তিনি হচ্ছে পল্লী কবি। এখন যদি পল্লী কবি কেন, এই ধরনের প্রশ্ন আসে, তখন আমরা এইগুলা যে কোনো একটা কোটেশন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বুঝাইতে সুবিধা হবে। আমার প্রিয় এইটা, খুব আমি এটা খুব পছন্দ করতাম। ভাইয়া পয়েন্ট আকারে লিখতে হবে এগুলো, না মানে না না ওয়ান না, টু? পয়েন্ট আকারে বাংলা প্রশ্ন লিখবেন না। বাংলা প্রশ্ন লিখবেন কি, ধরেন আসছে জসিমউদ্দিনকে কেন পল্লী কবি বলা হয়, আপনি প্রথমে হচ্ছে জসিমউদ্দিনের সম্পর্কে বলবেন। হ্যাঁ, লিখলেন যে চায়ের ক্রয়ের উত্তর। এবার প্রথমে ভূমিকার মধ্যে জসিমউদ্দিন সম্পর্কে দুই চারটা কথাবার্তা লিখলেন। এরপরে লিখলেন যে কেন তারে পল্লী কবি বলা হয়। হ্যাঁ, পল্লী কবি বলার কারণ। এরপর আপনি আবার লেখা শুরু করছেন, এরপর আবার একটা কবিতার চরণ লিখছেন, আবার একটা প্যারা লিখছেন, আবারও তো একটা কবিতার চরণ লিখছেন, আবার একটা প্যারা লিখছেন, এবং ফাইনালি যায় আবার কনক্লুশনের মতন একটা লাইন দিচ্ছেন। এখানে ভূমিকা উপসংহার শব্দ দুটো উল্লেখ হবে না। পল্লী কবি কেন বলা হয় এই হেডিং না দিলেও চলবে, কোনো সমস্যা নেই, কিন্তু এরকম প্যারা প্যারা করে আকারে লিখবেন, কোটেশন দিয়ে দিয়ে এরকম ইয়ে করে লিখবেন আর কি। এবং চেষ্টা করবেন ভাই 6 মার্কের প্রশ্নে এবং 2 পেজ লেখা। বলেন। 3 নম্বরের জন্য কয় পেজ লিখতেন আর 6 নম্বরের জন্য কয় পেজ? 3 নম্বরের জন্য 1 পেজ লিখতাম, 6 নম্বরের জন্য 2 পেজ লিখলে এনাফ। আমি 3 পৃষ্ঠা করে লিখছি, কিন্তু 6 মার্কের জন্য 2 পেজ লিখলে এনাফ। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি। ভাইয়া আমি ভূমিকা লিখতে পারি, দেখা যায় যে কোনো কবি বা যে কোনো সাহিত্য নেই, কিন্তু উপসংহার লিখতে গেলে কেমন জানি মানে কিছুই আসে না ভেতর থেকে। এটা কিভাবে ডেভেলপ করতে পারি? ওই কবি সাহিত্যিকের কবিতা এখনো পাঠক হৃদয়কে উদ্বেলিত করে, শেষ। এরকম 3-4টা লাইন শিখে নিবেন। হ্যাঁ, ওইটাই বারবার সব জায়গায় ঘুরে পেঁচা লিখবেন। আর কমন জিনিস শিখবেন, কবি, মানে কবিতা, উপন্যাস, তারপর হচ্ছে ছোট গল্প, এই তিনটার উপরে কমন হচ্ছে ভূমিকা উপসংহার একটু দেখে নেবেন, তাহলে যে যাই আসুক ওইটা হচ্ছে দিয়ে দিবেন, শেষ। যেরকম আপনারা হচ্ছে বলবেন যে মানে সাহিত্যের যে বিভিন্ন ঘর আছে, সেই ঘরে সে আমাদের হচ্ছে পাঠকদের হচ্ছে কি বলে আহ সাহিত্যের ঘরে প্রবেশ করা বিভিন্ন ঘরে নিয়ে যায় এবং হচ্ছে পাঠকের মনকে উদ্বেলিত করে, আনন্দিত করে, তার লেখার মাঝখানে হচ্ছে এগুলো অবশ্য আবার লেখক অনুসারে আলাদা করে, যে এরকম শিলাসত্তক লেখা রাখে। তারপরে আরো কি কি আছে, ওই যে অ্যালিগরি, অ্যালিটারেশন, রেজোনেন্স, এইসব পড়ছে না, ওইগুলো বাংলা গুলো বলতে হবে, অনুপ্রাস পাওয়া যায়, এগুলো আবার লেখক অনুসারে বলতে হয়। ওগুলো হচ্ছে যার লেখার যে বৈশিষ্ট্য ওইটা অনুসারে আর কি লিখতে হবে। যেরকম যদি মানিকের কথা আসে, তখন মানিকের লেখার মধ্যে কি পাওয়া যায়, ফ্রয়েডিজম পাওয়া যায়, তারপর হচ্ছে মার্কসিজম পাওয়া যায়, হ্যাঁ, তারপর হচ্ছে কলোনিয়ালিজম পাওয়া যায়, এইগুলো হচ্ছে, এবং এগুলো উদাহরণ লিখতে হবে। যেমন মানিকের কথায় ফ্রয়েডিজম কই পাওয়া যায়, পুতুল নাচের রীতিকথায় শশী কুসুমের চরিত্রের মধ্যে দিয়ে, কুসুম হচ্ছে বৃষ্টিতে ভিজে এসে ডাক্তার শশীর সামনে এসে দাঁড়ায় গেছে, এটাই ফ্রয়েডিজম। মানে ফ্রয়েডিজমের বাংলা হচ্ছে যৌনতা। তারপরে মার্কসিজম আছে, কলোনিয়ালিজম হচ্ছে ওই যে হোসেন মিয়া যেটা ময়নাদ্বীপ করছিল, এটা হচ্ছে কলোনিয়ালিজম পাওয়া যায়। এই টাইপের হচ্ছে কথাবার্তাগুলা, মানে যার লেখার যে বৈশিষ্ট্য ওইগুলো ফুটাই তুলতে হবে। এবং ফাইনালি বলতে হবে যে সে
আর একটা জিনিস চেষ্টা করবেন, যেটা সাহিত্যের প্রশ্ন আমি আগেও বলছি, টু দা পয়েন্ট লেখার কিছু নাই। যে এখানে কাহিনী কাব্য নিয়ে আসছে, কিন্তু আপনি বলবেন তার প্রথম রচিত কাব্যগ্রন্থের নাম রাখালি। হ্যাঁ, তারপরে হচ্ছে তার আসছে কাহিনী কাব্য সজনবাদের ঘাট নিয়ে। এখন সজনবাদের ঘাট বা এইগুলার ক্ষেত্রে আসলে আসলে অনেক বেশি লেখা যায়, এত বেশি লেখা যায় যে অন্য হাবিজাবি কথাবার্তা আনার দরকার পড়ে না। কিন্তু আপনার ধরেন এমন একটা কোশ্চেন আসছে যেটা দিয়ে আপনি 2 পাতা লিখতে পারবেন না, তখন ওই লেখকের আনুষঙ্গিক কথাবার্তা নিয়ে আসবেন, এটা জাস্টিফাইড আর কি, আপনি আনতে পারেন। আচ্ছা, এই ফরম্যাটে লিখবেন। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা হচ্ছে তার বিজার যে কাহিনী কাব্য আছে সেইখানে চলে যাই। নকশিকাঁথার মাঠ হচ্ছে একটা কালজয়ী কাব্যগ্রন্থ, রচয়িতা জসীমউদ্দীন এত। আচ্ছা, তার রচনাকালে হচ্ছে এটা হচ্ছে 1929 সালে সে নকশিকাঁথার মাঠ হচ্ছে রচনা করছিল। নকশিকাঁথার মাঠ যেটা, এটার অনুবাদ হচ্ছে এই যে মিলফোর্ড দ্য ফিল্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। মনে রাখলে লিখতে পারেন, না মনে থাকলে লেখার দরকার নেই, অত গুরুত্বপূর্ণ না আর কি। আচ্ছা, এরপরে কি হয়েছে এইখানে, উম, এটা হচ্ছে সজন ঘাট। সজন ঘাট হচ্ছে হিন্দু মুসলমানের কাহিনী। আর এটা হচ্ছে নকশিকাঁথার মাঠ। নকশিকাঁথার মাঠ হচ্ছে তাদের দুজনের বিয়ে হয়েছিল। হ্যাঁ, রূপাই আর হচ্ছে সাজু, পল্লী কিশোরী সাজু আর পল্লী কিশোর রূপাই। তো সাজু হচ্ছে আপনার ওই যে লাঠিয়াল টাইপের ছিল, তো তার যে গ্রাম, ওই গ্রামে তার যে ফসল ছিল, ওই ফসল হচ্ছে অন্য লোকজন, এখানে একটা ব্যক্তির নাম আছে, আহ এটা হচ্ছে কাইটে নিয়ে যাইতেছে, তো রুবাই বাধা দেওয়ার সত্ত্বেও সাধু হচ্ছে সেখানে যায় একটা ওরকম লাঠি যুদ্ধ হয়। লাঠিয়াল ছিল সে, যেহেতু একজনের মাথায় দেয় বাড়ি, হাঙ্গামার মধ্যে এই জমি জমা সংক্রান্ত দাঙ্গা হাঙ্গামার মধ্যে একজন হচ্ছে মারা যায়। তো মারা গেলে হচ্ছে সাধুর নামে মামলা হয়। মামলা হইলে সে হচ্ছে পালায় বেড়ায় আর কি। এবং আহ পালায় বেড়ায়, একসময় ধরাও পড়ে এরকম ঘটনা। তো সাজু হচ্ছে রূপাইয়ের সাথে দীর্ঘদিন ধরে দেখা করতে পারে না, যেহেতু সে পালাই আছে। এখন রূপাই হচ্ছে দীর্ঘদিন ধরে সাজুর জন্য অপেক্ষা করতেছে। তাহলে এই পর্যন্ত কি হলো, তাদের দুজনের বিবাহ হয়েছে। এরপরে জমি জমা সংক্রান্ত একটা দাঙ্গা হাঙ্গামা হয়েছে। সেই যেহেতু সে লাঠিয়াল ছিল, ওই দাঙ্গা হাঙ্গামায় একজন মারা যায়, মারা গেলে মামলা হয়েছে, মামলা হলে সাজু হচ্ছে পালাই আছে। এখন সে অনেকদিন ধরে রূপাই তো সাজুরে দেখা পাইতেছে না। তো রূপাই হচ্ছে আস্তে আস্তে স্বামীর বিরহে অসুস্থ হয়ে পড়ে। তো সে হচ্ছে একটা মানে লেখে, কি কি বলে, নকশি কাঁথা বলে, এবং নকশি কাঁথার উপরে সে কাহিনী লিখে তুলে। তো সে অসুস্থ হয়ে পড়ছে, তার মারে বলে যে আমি যদি মারা যাই, তাহলে আমার যে কবরটা দিবা, ওই কবরের উপরে এই নকশি কাঁথাটা দিয়ে রাখবা। হ্যাঁ, তো এর অনেকদিন পরে ওই গ্রামে আপনার রাত হয়েছে, মানে ভোরবেলায় লোকজন যারা হচ্ছে নামাজ পড়তে যায়, তারা দেখতেছে যে সারা রাত ধরে তারা শুনছে, মানে যে গ্রামের ভিতরে খুব করুণ সুরে বাঁশি বাঁশি বাজতেছে, কেউ একজন বাঁশি বাজাইতেছে খুব করুণ সুরে। এবং সকালবেলায় যখন নামাজিরা নামাজ পড়তে যাইতেছে, দেখতেছে ওই রূপাই সাজুর কবরের উপরে চুল টুল এরকম বড় উস্কো খুস্কো একটা ছেলের লাশ পড়ে আছে। এখন ওইটা শেষে কিভাবে লেখা হয়েছে দেখেন, বহুদিন পরে গায়ের লোকেরা গভীর রাতের কাল, মানে গভীর রাতে শুনিল কে যেন বাজাইছে বাঁশি বেদনার তালে তালে। প্রভাতে সকলে আসিয়া দেখিল সেই কবরের গায়ে রোগ পাণ্ডুর এক বিদেশি মরিয়া রয়েছে তাই। মানে রোগ পাণ্ডুর এক বিদেশি, মানে সে যে এই দেশি তার তো চেহারা দেখে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে গ্রামের ছেলে না বাইরের কেউ। রোগ পাণ্ডু মানে অসুস্থ হয়ে গেছে সে, এরকম একটা বিদেশি মরিয়া রয়েছে তাই, কোথায়, সেই কবরের গায়ে। এইটা হচ্ছে মানে এটা কে, রূপাই যে মারা গেছে সেই জিনিসের এন্ডিং, এবং এইটাই হচ্ছে আপনার এখানে কাহিনী সংক্ষেপ, সংক্ষেপে যেটা আমরা বললাম। তাহলে সাজু সাজু হচ্ছে আপনার এই নকশি কাঁথাটা বুনবে, নকশি কাঁথার উপরে হচ্ছে সে তার এই বিরহের কথা লিখে যাবে, এবং বলে যাবে যে আমি যখন মারা যাবো আমার কবর উপরে এটা দিয়ে রাখো। এক সময় হচ্ছে রূপাই আসবে, রূপাই আইসা হচ্ছে ওই কবর দেখবে, কবর দেখে সে হচ্ছে সারা রাত করুণ সুরে বাঁশি বাজাবে, শেষে মারা যাবে, মানুষজনেরা দেখে। এই হচ্ছে নকশি কাঁথার মাঠের মোটামুটি কাহিনী সংক্ষেপ। আপনাদের মাথায় এটা আসছে কিনা আর আসলে লিখতে পারবেন কিনা একটু বলেন। হ্যাঁ দাদা, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে সজনবাদিয়ার ঘাটে। আর এইখানে হচ্ছে আরো কিছু ওই যে কথাবার্তা বলা আছে, ওই যে একজন বলেন উপসংহার লিখতে পারি না, এগুলো পড়লে ওইগুলো লিখতে পারবেন।
লোকজ প্রেম ভালোবাসা বিরহ কলহ ঘৃণা বৃহত্তর গাথা চিত্রণ এ কাব্য কবির হচ্ছে সৃষ্টিশীলতা সৃষ্টি কুশলতা সমৃদ্ধ ভালো কথাবার্তা প্রয়োজন বই হচ্ছে যেটুকু লিখতে মন চাই লিখেন। আচ্ছা, এইখানে হচ্ছে ইয়ার চরিত্রের কথা বলা আছে। এই যে এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখে কালো ভ্রমর, রঙিন কিসের ফুল। খুবই সুন্দর, এত সুন্দর কবিতা, মানে পড়তেই মজা লাগে। আর এটা হচ্ছে এই যে সাধুরে নিয়ে বলা আছে, সাধু চরিত্র আসলে তখন এটা বলবে। আর রূপাই চরিত্র আসতে পারে, দুইটা চরিত্রের মধ্যে রূপাই চরিত্রটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, চরিত্র আসলে এই যে কাহিনীর মধ্যে দুইজন সম্পর্কে যা জানছেন সেইগুলাই লিখবেন। আর লেখার পর হচ্ছে ওই কোটেশন দু একটা দিবেন, আর হচ্ছে জসিমউদ্দিনের কথা বলে দিবেন, বলে এইভাবে শেষ করবেন। আর কাহিনী কাব্য ব্যাপারটা তুই বুঝেন, কাহিনী কাব্য কি? কাব্যগ্রন্থের মধ্যে তো শুধু মানে আমি কবিতা লিখতেছি, অনেকগুলো কবিতার সংকলন হচ্ছে কাব্যগ্রন্থ। কাহিনী কাব্য হচ্ছে কি পুরা মানে একটা কাব্যগ্রন্থ তো মোটামুটি একটা ভালো কি বলে সাইজের একটা বই হয়। তো ওই কাহিনী কাব্য মানে ফুল বইটার ভিতরে উপন্যাসের যেসব বৈশিষ্ট্য থাকে না, যে চরিত্রের হচ্ছে সে আস্তে আস্তে চরিত্র চিত্রণ করবে, চরিত্রগুলা মানে দাঁড় করাবে, প্লট দাঁড় করাবে, এইভাবে যে প্লট দাঁড় করায় যেভাবে করে, এইখানে হচ্ছে সেম কাহিনী কাব্যের ব্যাপারটাও এরকম। আচ্ছা, এবার আসলে হচ্ছে সজন বাদিয়ার ঘাট। সজন বাদিয়ার ঘাটে কি হয়েছে, এইখানে শিমুলতলি গ্রাম, এখানে দুইটা সম্প্রদায় বাস করে, হিন্দু মুসলমান দুইটা ভিন্ন সম্প্রদায় হলে তাদের মধ্যে হচ্ছে ভ্রাতৃত্ব হ্যান আছে। আচ্ছা, এইখানে আমরা হচ্ছে দুইজনরে পাবো। একজন হচ্ছে এই যে ওই নমুদের নেতা গদাই মোড়ল, এই গদাই মোড়লের চঞ্চল দুলালী, যার ডাক নাম হচ্ছে দুলি, তার হচ্ছে গদাই মোড়লের কন্যা। আচ্ছা, আর একজন হচ্ছে সাধু, সাধু তো না, সরি, হ্যাঁ সজন বাদের কি রূপায়ের সাথে, এটা হচ্ছে দুলি আর সজন খেলার সাথে এত, এই যে সজন। এখন এইখানে যে কথাটা হবে সেটা হচ্ছে তারা ছোটবেলায় একসাথে বড় হয়েছে, দুইজন হচ্ছে খেলার সাথে ছিল, আস্তে আস্তে তাদের মধ্যে একটা প্রণয়ের সম্পর্ক হয়েছে। তো দুইজন হচ্ছে শখের বসে হচ্ছে একজন আরেকজনকে ওরকম স্বামী স্ত্রী হিসাবে মানে। এখন এক সময় হচ্ছে এখানে কি হবে, মুসলিমদের মহরম অনুষ্ঠানে শিমুলতলির হিন্দুদের মারধর করে পাশের গ্রামের মুসলিমরা, এই নিয়ে একটা দাঙ্গা হয়ে যাবে এইখানে। তো যারা এতদিন হচ্ছে প্রতিবেশী ছিল, ভ্রাতৃসম ছিল, তারাই একজন আরেকজনের উপর প্রতিশোধ নিতে হচ্ছে উদ্যত হবে। আচ্ছা, তো এইখানে হচ্ছে ওই দাঙ্গার মাঝখানে যেটা হবে, যে তারা মানে তাদের পরিবারের অনেকে মারা যাবে, আহত টাহত হবে এরকম। তো এইখানে আমরা যেটা দেখবো আর কি, আগে আমরা দুলালী চরিত্রটা দেখি কি বলছে দেখেন। সোনা রূপার গয়না তাহার করিয়া দিলে গায়ে, বাপত না রূপ অপমানই করা হতো তাই। যে আপনি যদি তারে আরো মানে অলংকার দিয়ে পরা দিতেন, অলংকার তাতে তার রূপ বাড়তো না, অপমান করা হইতো। এটা হচ্ছে দুলি সম্পর্কে বলা হইতেছে। দুলি স্বভাবত চঞ্চল টঞ্চল, এটা হচ্ছে দুলির চরিত্র। আবার একইভাবে এটা হচ্ছে সজন চরিত্র। হ্যাঁ, সজন হচ্ছে মুসলিম পরিবারের ছেলে, হ্যান ত্যান এই। এখন এখানে কাহিনী যেটা হবে সেটা হচ্ছে এই সজন আর দুলি এরা তো পরস্পর পরস্পরের পছন্দ করতো, একজন আরেকজনের স্বামী স্ত্রী হিসেবে মানিয়ে নিছে। দুলির বাপ কি করছে, এরা জোর করে বিয়ে দিছে ওই জায়গায়, কিন্তু এ তো হচ্ছে সেটা মাইনে নেয় নাই। তা মানে এ হচ্ছে মানতে চায় নাই, কিন্তু দীর্ঘদিন যার পরে এ হচ্ছে ওই স্বামীর ঘরই করতে থাকে, এরকম একটা অবস্থা, মানে মাইনে কোনো মতে আর কি মানতেছে এরকম। তো অনেকদিন পরে এসে দেখে কি, যে এই এই মেয়ের যে শ্বশুর বাড়ি, এই শ্বশুর বাড়ির যে ঘাট, মানে ঘাট তো বুঝেন, শান বাঁধানো পুকুর, পুকুর ঘাট যেটা থাকে আর কি, সব গ্রামের বাড়িতে দেখেন প্রত্যেকটা বাড়িতে বড় ঘাট থাকে। তো ওই ঘাটের কাছে বা ওই কি বলে মানে জলাশয়ের কাছে যে ঘাট থাকে, ওই ঘাটের কাছে একটা ছেলে মানে পইড়া মারা মানে মরে পড়ে আছে। তো ওই ছেলের কাছে হচ্ছে দুলিয়া আসে, দুলিয়া এসে বুঝতে পারে যে আচ্ছা আমার বিয়ে হয়েছে, আমি অনেকদিন ধরে সংসার করতেছি, এই কারণে হচ্ছে কষ্ট পায়, হচ্ছে স্বজন মারা গেছে। তো পরে ওই স্বজনের নাম অনুসারে ওই যে ঘাটটা, ওই ঘাটটার নাম হয় স্বজন বাদিয়ার ঘাট। আর স্বজন বাদিয়া হয়েছে কেন, এই স্বজন মাঝখানে আবার হচ্ছে দুলির কষ্টে হারায় গেছিল, এবং হারায় যায় সে হচ্ছে বেদেতে যোগ দিছিল, মানে বেদে পল্লীতে যোগ দিছিল, মানে সাপুরিয়া হয়েছিল আর কি। এবং সে মাঝখানে একবার মানে পাগল পাগল হয়ে থাকতো এরকম। তো ওই স্বজন বেদে সে আয়সা ওইখানে বসে মারা যায় ও শ্বশুর বাড়ির ওই ঘাটের কাছে, এরপরে ওই জায়গাটা ওই ঘাটটার নাম হচ্ছে স্বজন বাদিয়ার ঘাট। তাহলে এখানে আমরা সংক্ষেপে কি দেখলাম, এইখানে হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে একটা তার প্রেম কাহিনী দেখানো হয়েছে। তো এর বাপের নাম আমরা দেখলাম, ওই যে নমু সম্প্রদায়ের হচ্ছে যে প্রধান, হ্যাঁ তার নাম তো গেল
এই যে গদাই মোড়লের কন্যা হচ্ছে দুলি, গদাই মোড়ল হচ্ছে জোর করে তার আরেকজনের কাছে বিয়ে দিয়ে দিবে। তো আস্তে আস্তে হচ্ছে সে সেখানে সংসার করতে থাকে, স্বজন হচ্ছে কষ্টে চলে যায়, পরে আবার সে বেঁধে হয়, বেঁধে হয়ে সে একদিন হচ্ছে এর শ্বশুর বাড়িতে খুঁজতে খুঁজতে চলে আসে, দুলিরে দেখে কষ্ট পায়, ওইখানে বসে মারা যায়। এই হচ্ছে ঘটনা। পারবেন কিনা বলেন। জি বলেন ভাই। এটা আসলে লেখা যাবে কিনা। আচ্ছা ঠিক আছে। আমাদেরও জসীমউদ্দিন থেকে যা যা লেখার মতন আমরা বলে ফেলছি। এখন আমরা হচ্ছে তার দুইটা মানে আহ, এই রাখাল ছেলে এখান থেকে আসার মতন কথা না। আমরা একটু কবর কবিতাটা সম্পর্কে একটু কথাবার্তা বলি। কবর কবিতাটা হচ্ছে আপনার ড্রামাটিক মনোলগ। হ্যাঁ, এইখানে যে এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে বুঝা যাইতেছে এইখানে দাদা হচ্ছে তার নাতিকে উদ্দেশ্য করে এটারে বলতেছে। কিন্তু এই পুরা কবিতা আপনারা পড়ছেন, কোথাও কি নাতির কোনো ডায়লগ আছে? নাই, নাতির কিন্তু কোনো ডায়লগ নাই, দাদা একাই বলে গেছে। আচ্ছা, এখন তাহলে এই এই যে কবিতাটা, এই যে কবিতা, এটা ইংলিশ লিটারেচারে এটা ড্রামাটিক মনোলগ বলে। মনোলগ বলতেছে কারণ একজন ব্যক্তি এইটারেই মানে সাইড করে, একজনই হচ্ছে সবকিছু বলতে বলতে যায়। আর ড্রামাটিক মনোলগ হচ্ছে এইখানে মানে নাটকের মতন, সংলাপের মতো বলা বলা মানে মনে হয়, যেরকম দেখেন এটা বোঝা যাচ্ছে যে সবগুলো সংলাপ। আমরা যদি মাঝখানে পড়ি, এমন করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে, মানে এখানে বোঝা যাইতেছে যে দাদার ডায়লগ গুলোই একটা না আছে। এখানে এটা যেহেতু নাটকের বৈশিষ্ট্য কি সংলাপ, তো এরকম ভাবে মানে নাটকের ঘটনার মতো করে আগানো হইতেছে, এই জন্য এটাকে বলা হয় ড্রামাটিক মনোলগ। আচ্ছা, তো এই ড্রামাটিক মনোলগের এটা আসার কথা না, বা কবর কবিতা এরকম আসার কথা না, যদি আসে আর কি প্রশ্ন কঠিন হইলে আপনার ড্রামাটিক মনোলগের একটা সংজ্ঞা চাইলেও দিতে পারেন, নইলে যেটা বুঝেন সেটা লিখবেন, লেখার পর হচ্ছে বলবেন যে বাংলা সাহিত্যে এরকম ড্রামাটিক মনোলগের একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কবর কবিতা, এইভাবে শুরু করবেন। এরপর হচ্ছে কবর কবিতার হচ্ছে দুই একটা লাইন যেটা মুখস্থ আছে, দুই এক লাইন সেটা লিখবেন। আর এরপরে এটা হচ্ছে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত। এইখানে হচ্ছে একজন দাদা তার নাতিকে তার ব্যক্তি জীবনের হচ্ছে অনেক দিক ফুটাই তুলছে। এই বোঝা যাইতেছে, এই কবিতাটা বলে বুঝবেন ওই দাদার পরিবারের মোটামুটি সবাই মারা গেছে, আছে শুধু ওই নাতি কইরা, ওই ছোটবেলায় হচ্ছে দাদিরা বিয়ে করে নিয়ে আসছিল। এই যে কাহিনী, এই কাহিনীটা মোটামুটি সংক্ষেপে একটু লিখতে হবে। আর দুই একটা লাইন হচ্ছে এখান থেকে কোটে আকারে লিখলে ভালো হয়। এ হচ্ছে যদি কবর কবিতাটা বা অনেক কঠিন প্রশ্ন করলে বলতে পারে যে বাংলা সাহিত্যের ড্রামাটিক মনোলগের কোনো উদাহরণ আছে কিনা লেখেন। হ্যাঁ, বলা দরকার, তাই আমি বলে রাখলাম, এত কঠিন প্রশ্ন হওয়ার কথা না। আচ্ছা, আর রাখাল ছেলে এটা স্কুলের বইতে থাকে, স্কুলের বইতে থেকে প্রচুর কোশ্চেন করে, সেই হিসাবে এটা রাখা হয়েছে। এটাও খুব একটা ইম্পর্টেন্ট না আর কি। এই হচ্ছে আমাদের জসীমউদ্দিন পর্যন্ত আলাপ আলোচনা। আমরা হচ্ছে অমিয় চক্রবর্তীতে চলে যাব, মানে পঞ্চপাণ্ডবে চলে যাব। এখন বলেন এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা। আসলে লিখতে পারবেন কিনা বলেন। জি ভাই, লেখা যাবে। আচ্ছা, আমরা দেখেন পঞ্চপাণ্ডব বলার নাম্বার ওয়ান কারণ হচ্ছে আপনারা জানেন যে রবীন্দ্র ঘরানার বাইরে। হ্যাঁ, আহ, রবীন্দ্র ঘরানার বাইরে তারা লিখত। এরপর হচ্ছে তাদের কবিতার মধ্যে, দেখেন এই জিনিসটাকে বুঝেন, রবীন্দ্র ঘরানার বাইরে কি, তাহলে রবীন্দ্র ঘরানাটা কি? রবীন্দ্র ঘরানার ভিতরে দেখবেন কি আধ্যাত্মিকতার একটা ছোঁয়া আছে। রবীন্দ্রনাথ যে তার রোমান্টিক কবিতাগুলা লিখছে, সেই রোমান্টিক কবিতাগুলায় আহ রোমান্টিক কবিতাগুলায় যে নায়িকা বা ফিমেল ক্যারেক্টার, তারে সে আসলে অনেক বেশি অ্যাডমায়ার করছে কিভাবে, যে প্রেম জিনিসটা হচ্ছে একদম মানে আধ্যাত্মিক, স্বর্গীয়, বস্তু ঘনিষ্ঠ নয়। হ্যাঁ, বস্তু ঘনিষ্ঠ না, স্বর্গীয় বা আধ্যাত্মিক, এইভাবে দেখানো হয়েছে প্রেমটাকে। কিন্তু পঞ্চপাণ্ডব যারা, তারা এসে বলতেছে কি, যে হ্যাঁ রবীন্দ্রনাথ ওইভাবে দেখাইছে ঠিক আছে, কিন্তু প্রেম ব্যাপারটা এমন না। প্রেম ব্যাপার হচ্ছে যে নারী পুরুষের মধ্যে একটা প্রণয় হবে। হ্যাঁ, সেই প্রণয়ের একটা মানে পরিণতি, আর কিছুই না। এটা অনেক বেশি হচ্ছে বস্তু ঘনিষ্ঠ, মানে হচ্ছে কি শরীর সম্পর্কিত, যে হ্যাঁ, তারা পরস্পরের হচ্ছে মানে কামনার দিকে এরা বেশি ফোকাস করছে, যে হ্যাঁ তারা একজন আরেকজন প্রতি হচ্ছে এরকম
মানে কামাসক্ত হয়, এইটাই হচ্ছে প্রেম আসলে। এইখানে এরকম আধ্যাত্মিকতার ব্যাপার স্যাপার কোনো কিছু নাই। এটা হচ্ছে পঞ্চপাণ্ডবের কাছে এমনটা মনে হয়। প্রেম রে এরকম আলাদা করে খুব গ্লোরিফাই করা অ্যাডমায়ার করার মতন কিছু নাই, এটা জাস্ট অন্য আট পাঁচটা ব্যাপারের মতনই একটা ব্যাপার। এখন এরকম মনে হওয়ার কারণ কি, ভালো লাগতেছে না কেন? ধরেন জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশের যে বিবাহের ঘটনা, জীবনানন্দ দাশ হচ্ছে কলেজ শিক্ষক ছিল, ইংরেজির শিক্ষক ছিলেন। তা তার ঘরে যে বউ হয়ে আসে, সেই মেয়ে হচ্ছে পড়াশোনা করবে, মামা বাড়িতে সম্ভবত বড় একটা ছিল, তার যে গার্জিয়ান তারা জোর করে হচ্ছে জীবনানন্দের সাথে বিয়ে দিছে, এই বলে বিয়ে দিছে যে তুমি এই ছেলের বাড়িতে গেলে তুমি পড়াশোনাটা চালাতে পারবে, সেটা ভালো চাকরি বাকরি করে তোমার মোটামুটি সচ্ছল আকারে রাখবে, স্বাচ্ছন্দ্যে রাখবে, তুমি এখানে গেলে পড়াশোনাটা চালাইতে পারবে। এখন জীবনানন্দ দাশের সাথে বিয়ে হওয়ার কিছুদিন পরে দেখা গেল কি, মানে তার যে কলেজে চাকরিটা, মানে সে যে শিক্ষকতা করতো সেই শিক্ষকতা চাকরিটা গেল চইলা। এখন তার স্ত্রী হচ্ছে খুবই কষ্ট পাইছে যে আমি তো হচ্ছে, এবং জীবনানন্দ কি করে বেড়াইতো, কবিতা লিখে বেড়াইতো। এখন ওনার স্ত্রী তো হচ্ছে কবি দেখে বিয়ে করে নাই, বিয়ে করছে যে আমি একজন কলেজ শিক্ষার্থীরে, কি বলে, কলেজের শিক্ষকরে হচ্ছে বিয়ে করতেছি, আমি তো হচ্ছে করি নাই, কোনো কবিকে বিয়ে করি নাই। তো এই ওনার স্ত্রীর নাম হচ্ছে লাবণ্য দাস, বাবার স্ত্রী না বলে হচ্ছে লাবণ্য দাস দিয়ে চিন্তা করলে ভালো হয়। তো এই লাবণ্য দাস চিন্তা করতেছে যে আমি তো কোনো কবিরে বিয়ে করি নাই, আমি বিয়ে করছি একজন মানে কলেজ শিক্ষককে, সে টাকা পয়সা কামাবে, আমি হচ্ছে করব। এখন একজন স্ত্রীর হচ্ছে মানে কবিদের স্ত্রীর কেমন হওয়া উচিত, সেটা কবিতা লিখবে, স্ত্রী সেটা পড়বে, পড়ে ভালো খারাপ বিয়ে করবে, ওই জিনিসটা তো জীবনানন্দ দাস তার স্ত্রীর কাছ থেকে পাইতেছে না। আবার স্ত্রীও যেরকম স্বামীর চাইতেছে, সেটাও সে স্বামীর কাছ থেকে পাইতেছে না, ফলে তাদের মাঝখানে কি ছিল, দাম্পত্য জীবনটা ওইভাবে সুখকর ছিল না। এখন ওনার জীবনের কাছে, মানে ওনার যে ব্যক্তি জীবন, এই ব্যক্তি জীবনে উনি যদি প্রেম জিনিস নিয়ে কোনো কিছু লেখে, তাহলে সেই জিনিস কি হচ্ছে খুব বেশি ভালো হবে? কি হবে? ভালো লাগে না, তার প্রেম এমন কোনো কিছু না, এরকম হবে না। সেইটাই হচ্ছে তার কবিতায় ফুটে উঠছে। এবং আর যারা লিখছে পঞ্চপাণ্ডবের আর বাকিরা, তারা সবাই দেখবেন হচ্ছে অনেকেই, মানে তারা একে তো ইংরেজি লিটারেচার স্টুডেন্ট ছিল, তারা হচ্ছে ইংরেজি কবিতা পড়তো, ইংরেজি কবিতা অনুবাদ করতো, বিষ্ণুদত্ত প্রচুর করছে, সেইগুলো অনেক বেশি প্রভাবিত ছিল। তো তাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ, ওই ওই সাহিত্য ঘরানাটাই ঠিক আছে, রবীন্দ্রনাথ যেভাবে হচ্ছে প্রেমকে উপস্থাপন করতেছে এরকম না। এছাড়া তারা সবাই মোটামুটি মানে হতাশ আর কি ব্যক্তি জীবনে। তো এই জন্য তাদের লেখার মধ্যে ধূসরতা, তারপরে আর কি বলা যায়, নির্জনতা, হতাশা, এই এই জিনিসগুলো হচ্ছে খুব বেশি আকারে প্রকাশ পাইছে। এই জিনিসগুলো কিন্তু আবার রবীন্দ্রনাথের মধ্যে খুব বেশি প্রকাশ পায় না। রবীন্দ্রনাথ তো জীবনটা অনেক বেশি ভালোভাবে দেখছে। তো এই কারণে হচ্ছে, মানে রবীন্দ্রনাথ ছিল তো আপনার কি বলে জমিদার বংশের লোক, পঞ্চপাণ্ডবের মধ্যে বড় লোক একজন ছিল, সুধীন্দ্রনাথ দত্তেরও পূর্বপুরুষ জমিদার, এবং সুধীন্দ্রনাথ দত্ত বিশাল বড় লোক ঘরানার লোক আর কি। তার সাহিত্য দর্শন ছিল ভিন্ন। তো এই সব কারণে এই যে পাঁচজন কবি, তাদের লেখার মাঝখানে হচ্ছে এই ধরনের ধূসরতা, প্রেমের ক্ষেত্রে এই ধরনের বিচ্ছিন্নতা, এই ধরনের জিনিসগুলা একত্রিত করা যায়, মিল খুঁজে পাওয়া যায়। এই জন্যই পাঁচজন কবিকে একসাথে পঞ্চপাণ্ডব বলা হইতেছে। এবং আর একটা যেটা বড় কারণ, তাদের পাঁচজনের দেখেন জন্ম মোটামুটি 10 বছরের মধ্যে, তার মানে তারা কাছাকাছি বয়সে, 1899 থেকে শুরু করে 1909, এর মাঝখানে পাঁচজনের জন্ম। এরা কাছাকাছি বয়সের, এবং এদের যে লেখাগুলা 1927-এ সম্ভবত প্রথম এদের একজনের লেখা প্রকাশিত হয়েছে। তার মানে 30 দশকে এদের লেখাগুলো হচ্ছে প্রকাশ হইতে শুরু করে। তো লেখাগুলো হচ্ছে একই কাছাকাছি সময়, এই জন্য এদেরকে 30 দশকের কবি বলা হইতো। এদেরকে বলা হইতো হচ্ছে পঞ্চপাণ্ডব। এদেরকে বলা হইতো হচ্ছে কল্লোল যুগের কবি, রবীন্দ্র ঘরানা থেকে বেরোয় আসে, এইগুলো হচ্ছে পঞ্চপাণ্ডব বলার মানে মূলত রিজন। এখন আমরা এক একজন কবি সাহিত্যিক করব, আর কেন তারা রবীন্দ্রনাথের থেকে বিচ্ছিন্ন হয়েছে, বা এই যে বিচ্ছিন্ন হয়েছে এই জিনিসটারও বা এত ভালো করে দেখা হইতেছে কেন, সেগুলো আমাদের আস্তে আস্তে ক্লিয়ার হবে। এখানে জীবনানন্দ দাশ থেকে আর বাকি কোনোটা থেকে আলাদা করে প্রশ্নের চান্স নাই। আমরা প্রথম হচ্ছে অমিয় চক্রবর্তীতে আসি। অমিয় চক্রবর্তী হচ্ছে কবে জন্মাইছে? 1901-এ। এই লোক ছিল রবীন্দ্রনাথের সাহিত্য সচিব। দেখেন, অমিয় চক্রবর্তী 30 দশকে যে 5 কবি রবীন্দ্র প্রভাবের বাইরে গিয়ে আধুনিক সাহিত্যের জন্ম দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে অমিয় চক্রবর্তী। প্রথম দিকে তার কবিতায় রবীন্দ্রনাথের প্রভাব থাকলে অচিরেই সেগুলা উনি আছে নিজস্ব ধারার জন্ম দেয় অমিয় চক্রবর্তী নিজের বই দেন। অমিয় চক্রবর্তী হচ্ছে 30 দশকের আছে, এখানে রিপিট হয়ে গেছে। রবীন্দ্রনাথ প্রভাবের বাইরে রচনা করলেও রবীন্দ্রনাথের সাথে অমিয় চক্রবর্তীর কি ছিল, আত্মার বন্ধন ছিল। অমিয় চক্রবর্তীর যে বিয়ের পাত্র, সেটা পছন্দ করছিল রবীন্দ্রনাথ। পাত্রীর নাম ছিল এই যে হিওরডিস সিগার্ড। এনার নাম রাখছিল রবীন্দ্রনাথ হৈমন্তী, মানে বাংলা নাম দিছিল আর কি ওই বিদেশিনীর।
তো এই হৈমন্তী আর রমেশ চক্রবর্তী দুইজনই ওনার কাব্য রচনায় মানে যেহেতু সাহিত্য সচিব ছিল অনেক দৌড়ঝাঁপ করতে হতো। এবং রবীন্দ্রনাথ কিরকম ছিলেন, রবীন্দ্রনাথ খুব খুঁতখুঁতে টাইপের ছিল। ধরেন উনি যখন সবুজ পত্রে লেখা প্রকাশ করে রবীন্দ্রনাথের লেখা হচ্ছে চলে গেছে, লেখা হচ্ছে প্রিন্টিং এ চলে গেছে, তো তখনও হচ্ছে উনি অমিয় চক্রবর্তীরে পাঠাইছে যে প্রিন্টিং থেকে এইগুলা হচ্ছে সংশোধন করে নিয়ে আসো। হ্যাঁ, তো অমিয় চক্রবর্তী আর হৈমন্তী তার প্রুফ রিডারও ছিল, তারা খুব দৌড়ঝাঁপ করতো এবং কাছের মানুষ ছিল। কিন্তু থাকলো অমিয় চক্রবর্তীর মানে পারিবারিক সম্পর্ক থাকলো বা রবীন্দ্রনাথের কাব্যটব্য তার ইচ্ছাকৃত ভাবে পড়ুক আর সাহিত্য সচিব হিসেবে পড়ুক, পড়লো তার লেখার ভিতরে ওই ধরনের প্রভাব ছিল না। উনি যেসব কবিতাগুলা লিখছে, কবি কাব্যগ্রন্থগুলো এগুলো কবিতা বলেছে, উপহার আছে, খসড়া আছে খুব ইম্পর্টেন্ট, অভিজ্ঞান বসন্ত আছে, তারপরে আছে হচ্ছে আপনার হারানো অর্কিড আছে, অনিশেষ আছে। এই অনিশেষ কাব্যগ্রন্থের একটা বিখ্যাত কবিতা হচ্ছে বাংলাদেশ। এটা সম্ভবত অক্ষরবৃত্তের ছন্দে মনে হয় রচিত। যাক, আমরা কয়েকটা কাব্যগ্রন্থের নাম জানিয়ে রাখলাম যদি ইন্টারেস্ট চলে আসে। আচ্ছা, আলাদা করে আসবে না জন্ম চক্রবর্তীর হচ্ছে লেখার বৈশিষ্ট্য প্রকাশ করো, তাহলে ওই একইভাবে লিখবেন পঞ্চপাণ্ডবের যে বৈশিষ্ট্য সেম বৈশিষ্ট্য, দুই তিনটা কাব্যগ্রন্থের নাম লিখে দিবেন। এখন দেখেন বুদ্ধদেব বসু হচ্ছে অমিয় চক্রবর্তীর নিয়ে কি বলছে। বুদ্ধদেব বসুর হচ্ছে প্রকাশিত কবিতা পত্রিকায়, বুদ্ধদেব বসুর প্রকাশিত একটা পত্রিকার নাম ছিল কবিতা, ওই পত্রিকা যে সম্পাদনা করতো ওইখানে বলছে কি, খসড়া যে কাব্যগ্রন্থটা, এই খসড়া প্রকাশের পরে অমিয় চক্রবর্তী বাঙালি কবিদের অন্যতম বলে মেনে নিতে আমাদের দ্বিধা করা উচিত নয়। রবীন্দ্রনাথ তার হচ্ছে তার মধ্যে দেখেছিলেন আচ্ছা এই সেই করছে, এই করলো, সমাজ সচেতন আসতে আসছে। রবীন্দ্রনাথ তো নিজেও বলতেছে যে হ্যাঁ অমিয় চক্রবর্তী লেখার মাঝখানে এই গুণগুলো ফুটে উঠছে, এই জন্য সে ইম্পর্টেন্ট। এছাড়া তার লেখার মাঝখানে ওই যে দু একটা কবিতা লাইন আমাদের হচ্ছে জানা দরকার সেইভাবে, তার হচ্ছে কবিতার লাইন এখানে উল্লেখ করে দেওয়া আছে, এটা না করলেও চলবে, আমি পড়তে আর কি উৎসাহিত করতেছি না অমিয় চক্রবর্তীর কোনো কিছু, খুব একটা জায়গায় লেখা যায় না। ঠিক আছে। আর হচ্ছে ওই যে শেষে কিছু ভালো কথাবার্তা, ছন্দ, শব্দ চয়ন, শব্দ ব্যবহারের ধাঁচ, পংক্তি গঠনের কায়দা সবকিছু মিলে বাঙালি কবিদের মধ্যে অনন্য সাধারণ ছিল অমিয় চক্রবর্তী। কঠিন সংস্কৃত শব্দ তার কবিতায় প্রবেশ করেছে অনায়াস অধিকারে। তার কবিতায় জাগ্রত চৈতন্যের সঙ্গে সঙ্গে অবচেতনার প্রক্ষেপ পরিলক্ষিত হয়েছে বারবার। এই যে প্রক্ষেপ পরিলক্ষিত হয়েছে বারবার, এই স্টাইলে লিখলে আগের দিনে বলছিলাম, এটা আপনারা হচ্ছে উপসংহারের মধ্যে লিখতে পারেন। যে কোনো কবিতার উপসংহারও লিখতে পারেন, কবিতা বা কবিদের উপসংহারও লিখতে পারেন। যাক, এ হচ্ছে আমাদের অমিয় চক্রবর্তী। বাংলাদেশ কবিতাটা এখানে দেওয়া আছে। আহ, এই কবিতাটা হচ্ছে অক্ষরবৃত্তীয় ছন্দ, তো এগুলো হচ্ছে মানে মিলায় লেখা না, হ্যাঁ, মানে লেখার মাঝখানে ধরেন এইখানে হচ্ছে দাঁড়িয়ে দেওয়া এরকম, তো যেটুক পড়লে একটা একটা সেন্স আসে সেইটুকু এখানে যোগ করা হয়েছে। ঘরে ছাওয়া ঘরের আঙনে, মাঠে ঘাটে শ্রমসঙ্গী নানা জাতের নানা ধর্মে, নানা জাতির ধর্মের বসতি চিরদিন বাংলাদেশ, মানে বাংলাদেশে নানা জাতি নানা ধর্মের বসতি ছিল। ওরা কারা বুনো দল ঢোকে, এইখানে হচ্ছে ইয়েদের কথা বলা হইতেছে, ওই যে পাখানাদারদের। এরই মধ্যে থামাও থামাও, স্বর্ণশ্যাম বুক চিরে অস্ত্র হাতে নামে শাস্ত্রী কাপুরুষ। স্বর্ণশ্যাম বুকে মানে হচ্ছে ধানের মার বোঝানো হইতেছে, যে সোনালী ধান উঠে উঠছে এরকম। যাক, এটাও মনে রাখার দরকার নেই, জাস্ট একটু চোখ বুলায় রাখতে পারেন আর কি, যে বাংলাদেশ কবিতাটা অমিয় চক্রবর্তীর হয়তো কোনো কালে যদি লাগে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট আসবো হচ্ছে বুদ্ধদেব বসুতে। বুদ্ধদেব আর বিষ্ণুদেব আমরা পর পর পড়বো। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে দেখি বুদ্ধদেব বসুরে দেখি। দেখেন, ইনি এমন একটা একজন ব্যক্তি যে উনি মূলত তো কবি, ঠিক আছে, কিন্তু উনি ওনার হচ্ছে উপন্যাস আছে। বুদ্ধদেব বসু দু একটা উপন্যাসের নাম বলেন তো। তারপর হচ্ছে গল্প গ্রন্থ আছে, ওনার হচ্ছে কাব্যগ্রন্থ তো থাকবেই, কাব্যগ্রন্থ আছে, ওনার হচ্ছে প্রবন্ধ গ্রন্থ আছে, ওনার হচ্ছে নাটক আছে, ওনার হচ্ছে স্মৃতিকথা আছে। তাহলে মোটামুটি দেখেন এইগুলা সবই তো হচ্ছে একটা সাহিত্যিক, যে নাট্যকার সে শুধু নাটক লিখছে। ওনার নবীন কি জানি, তপস্য ও তরঙ্গিনী, তপস্বী ও তরঙ্গিনী, এটা খুব বিখ্যাত একটা নাটক, তপস্বী তরঙ্গিনী। আবার ওনার একটা প্রবন্ধ আছে খুব বিখ্যাত, হঠাৎ আলোর ঝলকানি, হঠাৎ আলোর ঝলকানি। ওনার উপন্যাসের নাম কি বলতে পারবেন দু একটা? টিথিডোর। হ্যাঁ, তিথিডোর। আর হচ্ছে সারা।
জঙ্গম। হ্যাঁ, জঙ্গম, তিথিডোর, সারা, জঙ্গম, এগুলার আমাদের কাহিনী টাইনি কোনো কিছুই লাগবে না। এর মধ্যে যদি একটা মনে রাখেন, তিথিডোরটা মনে রাখেন আর কি। যাই হোক, উনি তো মূলত কাব্য, মানে কবি আর কি। ওনার কাব্যগ্রন্থ বন্দির বন্দনা, কঙ্কাবতী, দয়মন্তী, মর্মবাণী, অনেকগুলো আছে, স্বাগতা বিদায়। এগুলো থেকে ওইভাবে প্রশ্ন আসবে না। হ্যাঁ, দু একটা নাম আমাদের মনে রাখা দরকার, পিলিতে যে যেটা মনে রাখছেন ওইভাবে দু একটা মনে রাখবেন। কারণ বন্দির বন্দনা, কঙ্কাবতী, তারপর হচ্ছে দয়মন্তী। যাক, এখন তাহলে উনি যে তাহলে কি উপন্যাস লিখছে, গল্পগ্রন্থ, কাব্যগ্রন্থ, প্রবন্ধ, নাটক, স্মৃতিকথা লিখছে হচ্ছে আমার ছেলেবেলা, আমার ছেলেবেলা, আমার যৌবন। তো উনি হচ্ছে সাহিত্যের সব জায়গায় কি করছে, বিচরণ করছে, এই জন্য ওনাকে কি বলা হয়, সব্যসাচী বলা হয়। এখন রবীন্দ্রনাথ ঠাকুর ছিল আসলে বাংলা সাহিত্যের আসল সব্যসাচী, যে তারা আলাদা করে সব্যসাচী নাম দেওয়ার দরকার করে নেই, সেমনি সবকিছু লিখে গেছে। তো তার মৃত্যুর পর হচ্ছে বুদ্ধদেব বসুকেই হচ্ছে সব্যসাচী লেখক হিসেবে বলা হইতো। আচ্ছা, উনি তো 30 দশকের কবি, আমরা মোটামুটি জানি ওনার সম্পর্কে। ওনার আর একটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। একটা তো গেল যে উনি যে সব্যসাচী লেখক ছিল কেন, উনি সাহিত্যের হচ্ছে মোটামুটি সব ঘরানায় ওনার আহ কি বলে বিচরণ আছে, সেই কারণে উনি সব্যসাচী। আর একটা জায়গা ওনার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পত্রিকা, খুবই ইম্পর্টেন্ট। ওনার যে পত্রিকাগুলা, উনি অনেকগুলো পত্রিকা হচ্ছে সম্পাদনা করছেন। উনি হচ্ছে প্রগতি সম্পাদনা করছে, উনি হচ্ছে কবিতা সম্পাদনা করছে, উনি বাসন্তিকা সম্পাদনা করছে, এটা হচ্ছে ওনার মানে ছাত্র জীবনে সম্পাদনা করছে বাসন্তিকা। এছাড়া আর একটা পত্রিকা উনি সম্পাদনা করছে, নাম হচ্ছে চতুরঙ্গ। হ্যাঁ, এখন এইগুলার অনেকগুলোর হচ্ছে অন্য সম্পাদক ছিল। যেরকম চতুরঙ্গের সম্পাদকের নাম বলতে পারেন? হুমায়ুন কবির। হ্যাঁ, হুমায়ুন কবির। তারপরে আর কোনটা ছিল আপনার, কবিতায় আরেকজন ছিল, প্রেমেন্দ্র মিত্র ছিল। যাই হোক, আমাদের অত ইয়ে নাই। যদি তার ইয়ে আসে যে বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা, এটা আসার মতন একটা প্রশ্ন আর কি, মানে উনি অনেকগুলো পত্রিকা ইয়ে করছে। তো তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কি হচ্ছে লিখবো, চতুরঙ্গের কথা লিখবো, এটা একটা ত্রৈমাসিক পত্রিকা। বাসন্তিকা হচ্ছে সে যখন জগন্নাথ হলে ছিল তখন সে হচ্ছে এইটা সম্পাদনা করছে। Okay. ঠিক আছে, তাহলে এই পত্রিকার নামগুলো আমরা হচ্ছে জেনে রাখবো। আর প্রগতি যেটা, এটা হচ্ছে ঢাকা থেকে প্রকাশিত, ঢাকা থেকে প্রকাশিত। বলবেন এইবার যে ঢাকা থেকে প্রকাশিত প্রগতি পত্রিকা সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু। এছাড়া হুমায়ুন কবিরের সাথে তিনি ত্রৈমাসিক পত্রিকা চতুরঙ্গ সম্পাদনা করেন। তারপরে জগন্নাথ হলে ছাত্র অবস্থায় তিনি হচ্ছে বাসন্তিকা পত্রিকার সাথে জড়িত ছিলেন। এছাড়া কলকাতা থেকে হচ্ছে কবিতা, এটা হচ্ছে কলকাতা থেকে, কবিতা পত্রিকাটি তিনি হচ্ছে সম্পাদনা করেন। ঢাকা থেকেও প্রকাশ করছে আবার কলকাতা থেকে প্রকাশ করছে, খুবই ইম্পর্টেন্ট এর জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখি এখানে কি কথাবার্তা বলা আছে। রবীন্দ্রনাথ হচ্ছে সাহিত্যের সব থেকে বিচিত্রমুখী স্রষ্টার নাম। সমালোচনা সাহিত্যকে, এটা খুব ইম্পর্টেন্ট। ওরা নিয়ে এত সুন্দর একটা ইয়ে আছে, গল্প আছে। আচ্ছা, আমি একটু আপনাদের 1 মিনিটে এই গল্পটা বলি। এই যে আহ বুদ্ধদেব বসুর হচ্ছে মেয়ে এই গল্পটা বলতেছে। এই মেয়ের হচ্ছে মেয়ে ছিল, মানে ওনার নাতনি। হ্যাঁ, এই নাতনির হচ্ছে জ্বর হয়েছে। তো বুদ্ধদেব বসুর যে স্ত্রী, সে বলছে কি, তুমি একটু তোমার মেয়ের শ্বশুর বাড়ি যাও, তোমার নাতনি জ্বর হয়েছে, একটু দেখে আসো। তা বুদ্ধদেব বসু গেছে, তা যাওয়ার পথে দোতলা ঘর আর কি, মানে 2 তলার ঘর, উপর হচ্ছে মেয়ে থাকে, নিচতলায় হচ্ছে মানে বসার ঘর আর কি। তো ওই ঢোকার পথেই হচ্ছে এই ওনার মেয়ের হচ্ছে শ্বশুর বা এরকম মানে বয়স্ক এক ব্যক্তির সাথে দেখা হয়েছে। সেও খুব সাহিত্য সমালোচক, মানে সাহিত্য নিয়ে অনেক কথাবার্তা বলে। তো এই লোকের সাথে বুদ্ধদেব বসুর দেখা হয়েছে। দেখা হইলে এই বুদ্ধদেব আর ওই যে সে বৃদ্ধ, এরা দুইজন মিলে হচ্ছে সাহিত্য নিয়ে আলাপ আলোচনা করতে করতে 2 ঘন্টা পার করে দিছে। এখন উপরেতে মেয়ে উকি দিয়ে দেখতেছে যে তার বাপ নিচে বইসা হচ্ছে এরকম সাহিত্য নিয়ে গল্প করতেছে। তার কাছে তো খবর আইছে যে আমার মা পাঠাইছে, আমার মেয়ের জ্বর হয়েছে, এই কারণে বাবা আইছে। কিন্তু সে বাপ হচ্ছে উপরে ওঠে নাই, সাহিত্য নিয়ে গল্প চালায় যেতেছে। তো মেয়ে হচ্ছে বাপের জন্য জল পাঠাইছে, যে বাবার গলা শুকায় আসবে, বারবার জল খায়। এখন জলের গ্লাস যখন নিয়ে আইছে, তখন বুদ্ধদেব বলতেছে, ও 2 ঘন্টা হয়ে গেছে এখানে কথাবার্তা বলতেছি, তা তোর মেয়ের জ্বরের কি অবস্থা, বাড়ি ফিরে তো তোর মাকে আমার বলতে হবে। মানে সে এতটাই হচ্ছে মানে সাহিত্য নিয়ে সমালোচনার সুযোগ পাইলে এত কিছু, মানে ফ্যামিলি লাইফ কি ভুলে যেত, এটা বুঝেছে।
ঠিক আছে, এই হচ্ছে বুদ্ধদেব বসু। তো উনি হচ্ছে প্রচুর সাহিত্য সমালোচনা মিনস হচ্ছে অমুকের সাহিত্যটা কেমন এটা নিয়ে হচ্ছে ব্যাখ্যা করা। আপনি ওই বইটা পড়বেন, ওই বইটা নিয়ে আরেকজন যে পড়ছে তার সাথে আলোচনা করবেন, এটা হচ্ছে সাহিত্য সমালোচনা। তো উনি সমালোচনা সাহিত্যটা অন্য স্টেজে নিয়ে গেছিলেন আর কি। যে আশেপাশে যে যা কাব্য পাঠ করে, যে আধুনিক কাব্য পাঠের ক্ষেত্রে বুদ্ধদেব বসু অপরিহার্য এক নাম। এক্ষেত্রে বুদ্ধদেব বসু বিকল্প নাই, তিনি নিজের বিকল্প। বর্তমানে সমালোচনার ক্ষেত্রে তিনি অধিক প্রাসঙ্গিক। হ্যাঁ, আমরা এখন হচ্ছে এখানে পিছিয়ে আছি, আমাদের সমালোচনা এখন ওরকম কি বলে অতটা বেশি শক্তিশালী এখন নাই বর্তমান সময়ে আর কি। এই তার মানে উনি যে একজন ভালো সাহিত্য সমালোচক ছিল, এটাও একটু ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা, এখানে হচ্ছে ওই বলা আছে তিনি আর কি কি জিনিসপাতি লিখছেন সেগুলো, এটা আমাদের মনে না রাখলেও চলবে। জাস্ট দেয়ার কাজ দেয়া আর কি। এই হচ্ছে বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসুরে কি চেনা গেল? অমিয় চক্রবর্তী নিয়ে কথা বলছি, বুদ্ধদেব বসু নিয়ে কথা বলছি, জসীমউদ্দিন নিয়ে কথা বলছি। এই প্রত্যেকটা মানুষকে কি আপনারা এখন চেনেন? মানে আলাদা আলাদা করে চেনেন, নাকি খালি নাম নাম দিয়ে চেনেন? চেনা গেছে তো, চেনা গেছে। আমাদের লক্ষ্য কিন্তু হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিরে চেনা, আপনারা যেন চিনতে পারেন যে আচ্ছা এই তো ওই লোক। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে সুধীন্দ্রনাথ দত্তে। সুধীন্দ্রনাথ দত্ত এ হচ্ছে জাত বড় লোক ছিল। হ্যাঁ, এই লোক ভালো জায়গায় চাকরি করছে, ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করছে। তারপর হচ্ছে এই যে একটা পত্রিকার সম্পাদক ছিল। তারপরে এই সময় হচ্ছে স্টেটমেন্ট হিসেবে, স্টেটমেন্ট পত্রিকা তার বিষয় মধ্যে লাগবে না। তো সবুজ পথের সাথে সে হচ্ছে সম্পৃক্ত ছিল। তারপর হচ্ছে আমেরিকায় এসে পড়ছে, যাদবপুরে বিশ্ববিদ্যালয় হচ্ছে তুলনা সাহিত্যের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। এইখানে একটা খুব সুন্দর জিনিস আছে আপনার। জীবনানন্দ দাশ যখন মারা যায়, হ্যাঁ, জীবনানন্দ দাশ মারা গেলে তখন হচ্ছে কলকাতার মুখ্যমন্ত্রী আসছিল তারা দেখতে। তার যে স্ত্রী, এই যে লাবণ্য, লাবণ্য দেবী দেখতেছে কি এক ভদ্রলোক আসছে। সেই ভদ্রলোকের পায়ে হচ্ছে চামড়ার জুতা, হ্যাঁ, পায়ে চামড়ার জুতা, গায়ে হচ্ছে একটা দামি শাল, তারপরে হচ্ছে হাতে হচ্ছে গোল্ডেন ঘড়ি, এরকম গোল্ডেন কালারের ঘড়ি। মানে খুবই আভিজাত্যপূর্ণ একজন ব্যক্তি তার স্বামীর দেখতে ফিনারেলে উপস্থিত হয়েছে। তা লাবণ্য জিজ্ঞেস করতেছে এত বড় বড় লোকজন আইছে, এই লোকটাকে? তো বলতেছে এই লোক হচ্ছে প্রখ্যাত কবি সুধীন্দ্রনাথ দত্ত। তা লাবণ্যলতা তো মোটামুটি শিক্ষিত ছিল, সে তো সুধীন্দ্রনাথ দত্তের নাম জানে। আর তার স্বামী যে টুকটাক কবিতা লিখতে সে জানতো, কিন্তু পাত্তা দিত না, এরকম আর কি ব্যাপারটা। আবার ওইখানে আরো অনেক গণ্যমান্য ব্যক্তি আসছে, তো উনি বলতেছে তোমার দাদা কি অনেক বিখ্যাত লোক ছিল, এত বড় বড় কবি সাহিত্যিক আসতেছে। তো যারা আসছিল তার মধ্যে কবিরা তো নর্মালি আমরা কিভাবে কবিদের চিনি যে দরিদ্র হবে, ধুইকে ধুইকে মারা যাবে এরকম, তার মাঝখানে একজন কবি, সে এত বড় লোক। এইটা দেখে হচ্ছে লাবণ্য দেবী খুব অবাক হয়েছিল সুধীন্দ্রনাথ দত্তকে দেখে। যাই হোক, সুধীন্দ্রনাথ দত্ত হচ্ছে আপনার এইখানে ওনারা নিয়ে আলাদা করে তেমন কিছু আসার ইয়ে নাই। উনি হচ্ছে ফরাসি ভাবাপুষ্ট ছিলেন। তারপর হচ্ছে ইংরেজি কবি, সাহিত্যে এইসব হচ্ছে রচনার প্রতি মানে অনুবাদের প্রতি তার একটা কি বলে ফ্যাসিনেশন ছিল। এইগুলাই বা পঞ্চপাণ্ডবের মধ্যে যেটুকু আসতে পারে এইটুকুই হচ্ছে আমাদের সুধীন্দ্রনাথ দত্তরে নিয়ে জানলে হবে, এর বেশি আমাদের হচ্ছে এখানে না জানলেও চলবে। সুধীন্দ্রনাথ দত্তের দুই চারটা এখানে তো উল্লেখ করা নাই, বিখ্যাত কাব্যগ্রন্থের নাম বা গ্রন্থের নাম বলেন তো। তন্নি অর্কেস্ট্রা। রম্বসী, তারপর হচ্ছে অর্কেস্ট্রা, তারপর হচ্ছে তন্নি, আরেকটা কি অর্কেস্ট্রা বলছেন, তন্নি বলছেন, কোনদোষী বলছেন, ঠিক আছে, মেইন তিনটাই বলে ফেলছেন। এই কোন অর্কেস্ট্রাটা আছে, কোনদোষীর একটা বিখ্যাত উক্তি আছে, এইটা বলতে পারি। কোনদোষী, কোনদোষীতে একটা কবিতা আছে বিখ্যাত, কবিতার নাম হচ্ছে উট পাখি কবিতা। হ্যাঁ, কবিতার নাম হচ্ছে উট পাখি। হ্যাঁ, এইখানে এই ডায়লগটা কি শুনছেন যে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? হ্যাঁ বন্ধু। জি ভাই অন্ধ হলে শুনছি। কি প্রলয় বন্ধ থাকে। এটা হচ্ছে সুধীন্দ্রনাথ দত্তের কবিতা। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে। আরো আছে প্রতিধ্বনি আছে। প্রতিধ্বনি যেটা, এটা হচ্ছে একটা অনুবাদ কাব্যগ্রন্থ। প্রতিধ্বনি এইটা হচ্ছে ইউরোপের বিভিন্ন কবিতার অনুবাদ। কবিতার অনুবাদ। আচ্ছা, এছাড়া ওনার গদ্য গ্রন্থ আছে, একটা প্রবন্ধ গ্রন্থ আছে, প্রবন্ধ গ্রন্থটা বলা যেতে পারে, এটার নাম হচ্ছে কাব্যের মুক্তি।
কাব্যের মুক্তি এই। তো ওনার হচ্ছে ওই যে যে দুই তিনটা কাব্যগ্রন্থের নাম জানেন, এইটা জানলেই হবে। এই জানা জিনিস হচ্ছে লিখে দিলাম, যে কোনো কারণে যদি আসে ইন কেস, তখন এই এই উক্তিটা দিবেন। আপনারা সবসময় মাথায় রাখবেন কি, আমি যে জিনিসটা ফলো করতাম, যে একজনের নাম পড়ার সময় চিন্তা করতাম কি এর নিয়ে আমি এক্সট্রা কি কথা জানি, যেটা হচ্ছে পরীক্ষককে অ্যাট্রাক্ট করা যায়। এখন ধরেন আপনি 10টা প্রশ্ন বা 5টা প্রশ্ন লিখছেন, 5টা প্রশ্নের প্রত্যেকটাতেই আপনি হচ্ছে কবিতার লাইন বা ডিরেক্ট হচ্ছে এরকম কোটেশন ব্যবহার করতেছেন, একাধিক কোটেশন, তখন বোঝা যায় যে না ঠিক আছে, আপনি এই জিনিসটায় বেশ পারদর্শী। এটা খুব ইম্পর্টেন্ট। ওই জন্য একটা লাইন হইলেও হচ্ছে আমি মোটামুটি মনে রাখার চেষ্টা করতাম, যে যাদের যাদের দিয়ে পরীক্ষা আসার মতো। হ্যাঁ, সেটা যত সহজ হয়। এই যে এটা শুনছেন, কারণ জানলেন হ্যাঁ এটা তো সুধীন্দ্রনাথ দত্ত, এটা তো আপনার ব্রেনে অলরেডি আছে, শুধু এক্সট্রা কি মাথায় ঢুকেছে সুধীন্দ্রনাথ দত্ত। আর কোথাও লেখার সুযোগ আসলে তখন বলে দিবেন যে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে, এটা হচ্ছে উৎপত্তি কবিতা, ক্রন্দশী কাব্যগ্রন্থ এটা। এইখানে এরকম লিখলেন যে কবিতার নাম উটপাখি, উটপাখি কবিতা, কাব্যগ্রন্থ হচ্ছে ক্রন্দশী। তখন জিনিসটা আরেকটু বেশি কি হইলো, মানে পোক্ত হইলো, যে আচ্ছা লেখাটা সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা বিষ্ণুদে। বিষ্ণুদেও প্রচুর হচ্ছে ইয়া করছে, কি বলে, অনুবাদ করছে। বিষ্ণুদের কয়েকটা হচ্ছে কাব্যগ্রন্থের নাম বলেন তো। উর্বশী ও আর্টেমিস। অনিঃশেষ, পারাপার, পালাবদল, ঘরে ফেরার দিন। ভাই প্রথমে কি বললেন প্রথমটা আপনি? পূর্বশ্রী আর্টিমেন্ট বলছিলাম। অনিঃশেষ বলছেন নাকি? আচ্ছা হ্যাঁ ভাই, প্রথমে অনিঃশেষ বলছেন, এটা অনিঃশেষ না, এটা পূর্বশ্রী। হ্যাঁ, অনিঃশেষ কিন্তু হচ্ছে অমিয় চক্রবর্তীর। হ্যাঁ, অমিয় চক্রবর্তী, sorry। নাম রেখেছি কোমল কান্তার। এবার নাম এটা রেখেছি কমলকান্ত। 48 আসছিল, এবার 46 এ। তাই নাকি? আচ্ছা, দেখেন তা ওনার হচ্ছে উনিও একই কথা, প্রাবন্ধিক, কবি, চিত্র সমালোচক। আচ্ছা, কল্লোল পত্রিকা, যে 1923 সালে কল্লোল পত্রিকা প্রকাশের ফলে যে নতুন সাহিত্য উদ্যমের ব্যতিক্রমী শিল্প চেতনার সৃষ্টি হয়, বিষ্ণুদে ছিলেন তাদের মধ্যে, তাদের একজন অন্যতম উদ্যোক্তা। 1930-এ কল্লোল পত্রিকা বন্ধ হয়ে গেলে সুধীন্দ্রনাথ দত্তের পরিচয়, এই যে সুধীন্দ্রনাথ দত্তের সম্পাদিত পরিচয় পত্রিকার সঙ্গে বিষ্ণুদে যুক্ত হয়। এই এই যে পঞ্চ পাণ্ডব, বা আমরা আমরা যে 1800 থেকে 1900 সাল এই পর্যন্ত যে একদম শুরু থেকে বলতেছে, এগুলো ইম্পর্টেন্ট। এইখানে প্রত্যেকটা কবি সাহিত্যিকের সাথে কথার মাঝখানে পত্রিকা জিনিসটা নিয়ে আসবেন আলোচনার মাঝখানে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাদের মধ্যে পত্রিকার কথা নিয়ে আসবেন, তাহলে হচ্ছে জিনিসটা একটু সুন্দর হবে আর কি, যে কে কোন পত্রিকার সাথে ইয়ে ছিল। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা এই যে উর্বশী আর্টেমিস আছে, সাত ভাই চম্পা আছে, নাম রেখেছি কোমলকান্তের আছে, তুমি শুধু 25শে বৈশাখ, এটা কারে নিয়ে লেখা বলেন তো? তারপর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তুমি শুধু 25শে বৈশাখ কারে নিয়ে লেখা, এর না জানলেও তো বলতে পারবেন। রবীন্দ্রনাথ তিনি। হ্যাঁ। আচ্ছা, এছাড়া উম, আর হচ্ছে বিষ্ণুদের এমনি কি বলার মতন আছে। আচ্ছা, উম, অনুবাদ করছে উনি, ওনার একটা অনুবাদ গ্রন্থ আছে, অনুবাদ গ্রন্থের নাম হচ্ছে এলিয়টের কবিতা। এলিয়টের কবিতা। আচ্ছা, এটা মনে রাখলেই হচ্ছে যে অনুবাদ করতে। আচ্ছা, এটা গেল কল্লোল সাহিত্যিক তাহলে হচ্ছে বিষ্ণুদের কথাবার্তায় কি আসবে, কল্লোলের সাথে সে যুক্ত ছিল 1923 সালের ইয়ার সময়। এরপর হচ্ছে সুধীন্দ্রনাথ দত্তের পরিচয়ের সাথে সংযুক্ত হইল। উনি হচ্ছে কবিতা অনুবাদ করতেন। আরো বিখ্যাত কিছু কাব্যগ্রন্থের নামে এইগুলা, উর্বশী আর আর্টেমিস, তারপর চোরাবালি। সন্দ্বীপের চর একটা আছে, সন্দ্বীপের চর। ভাই আমার বাড়ি আচ্ছা, সন্দীপ। আপনার বাড়ি সন্দ্বীপ, আপনি বলেন তো ময়নামতির চর এটা কোন কবির? এটা মনে হয় ভাই জীবনানন্দ দাশ নাদের। না, এটা হচ্ছে বন্দেয়ালি মিয়া। ময়নামতির হ্যাঁ চর, পদ্মা নদীর চর, মধুমতির চর, এগুলো সব বন্দেয়ালি মিয়া। মাঝখানে সন্দ্বীপের চরটা হচ্ছে শুধু এই বিষ্ণুদের। যাই হোক, এলাপিলির সময় লাগে, আমাদের লাগবে না। আমরা এখন আমাদের হচ্ছে হিরোর কাছে আসলাম, জীবনানন্দ দাশের কাছে। আচ্ছা, জীবনানন্দ দাশের হচ্ছে যেসব উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আছে সেগুলো হচ্ছে এরকম: ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন। আর জীবনানন্দ দাশ আসলে পড়াইতে গেলে আমি খুব মানে কনফিউজড হয়ে যাই আর কি, আমার খুব কষ্ট হয়। আমি খুবই, এতদিন আপনারা যেটুকু ক্লাস করছেন আর কি, তার মধ্যে সব থেকে হয়তো আমি বাজে পড়াবো এই জায়গাটা।
মানে আমি খুবই খেই হারাই ফেলি এই জায়গাটা পড়ানোর সময়, বা আমার এটা কারোর সাথে আলোচনা করতে গেলেও আমার খুব কষ্ট, মানে ইয়ে হয় আর কি, ব্রেক ব্রেক দেওয়া লাগে বারবার। দেখেন এখানে হচ্ছে পঞ্চপাণ্ডবের কবি ছিল, আমরা হচ্ছে সহজ হিসাবে যাই জীবনানন্দ দাশের নিয়ে। তিনি হচ্ছে তারে ধূসরতার কবি কেন বলা হয়? নাম্বার ওয়ান, ধূসরতার কবি কেন বলা হয়, বা নির্জনতার কবি কেন বলা হয়? হ্যাঁ, এরা সেম জিনিস ইন্ডিকেট করে। ধূসরতার কবি নির্জনতার কবি এরকম না। নির্জনতার কবি মানে হচ্ছে কি, সে সবকিছু থেকে আলাদা একটা জায়গায় যায় হচ্ছে বাস করতেছে, মানে সে কারোর সাথে মিশতেছে না, এইটা। আর ধূসরতার কবি মানে হচ্ছে কি, ধূসর মানে জিনিসটা কি, ছাই কালার মানে গ্রে কালার যেটা, তো তার লেখার মাঝখানে হচ্ছে হতাশাবাদ ফুটে উঠছে, এইটা হচ্ছে ধূসরতা। নির্জনতার ব্যাপারটা তো আলাদা। ধূসরতার কবি, নির্জনতা কবি, তিমির হননের কবিও মনে হয় বলে তারে, তাই না? জি ভাই। দেখো, আচ্ছা আর একটা হচ্ছে কি লিখছে, তাকে কেন হচ্ছে রূপসী বাংলার কবি বলা হয়? রূপসী বাংলার কবি বলা হয় কেন? রূপসী বাংলার কবি কেন বলা হয় সেটা বললে রূপসী বাংলার থেকে কয়েকটা কাব্যচরণ দিয়ে দিতে হবে। এই যে বাংলার রূপ আমি দেখিয়েছি, পৃথিবীর রূপ দেখিতে চাই না, আর এরকম, ঠিক আছে? এগুলা দিলে তাহলে হচ্ছে মানে তার লেখার ভিতরে হচ্ছে বাংলার যে রূপ সৌন্দর্য এটা হচ্ছে প্রকাশ পাইছে, তিনি এখানে বারবার ফিরে আসতে চাইছেন, এই জন্য তার হচ্ছে রূপসী বাংলার কবি বলা হয়। কবিতার কথা এই প্রবন্ধটা তার অনেক বেশি ইম্পর্টেন্ট। এই এই প্রবন্ধ অনেকগুলো প্রবন্ধের একটা প্রবন্ধ সংকলন। সেই প্রবন্ধ সংকলনের প্রথম যে প্রবন্ধটা, ওইটার নাম হচ্ছে কবিতার কথা। ওইটার যে প্রথম লাইন সেটা হচ্ছে যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। খুবই ইম্পর্টেন্ট এটা। এগুলো পিডিএফ পাবেন, মানে কারো যদি অনেক ইন্টারেস্ট থাকে এগুলো হচ্ছে দেখতে পারেন। আচ্ছা, ওনারে নিয়ে যদি কঠিন প্রশ্ন হয় তাহলে হচ্ছে এইভাবে আসতে পারে যে জীবনানন্দ দাশের কবিতায় যে রূপকের ব্যবহার সেটা নিয়ে লেখো। জীবনানন্দের কবিতায় রূপকের ব্যবহার, রূপকের ব্যবহার। দেখবেন আজকাল কিন্তু এই যে মিথের ব্যবহার, রূপকের ব্যবহার খুব আসে। যেরকম মিথের ব্যবহারের মধ্যে যদি আসে, শামসুর রহমানের মধ্যে পাবেন আর নজরুলে পাবেন মিথের ব্যবহার। এনারা খুব মিথের ব্যবহার করছে। যেরকম নজরুল বলছে না যে আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। এই যে পরশুরামের কথা বলছে, এটা তো হচ্ছে ইয়ে থেকে নেওয়া, পৌরাণিক অংশ থেকে নেওয়া। আবার শামসুর রহমান বলছে যে আর কতকাল দেখতে, আর কতকাল ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতকাল দেখতে হবে খান্ডব দাহন। এই যে খান্ডব দাহন এটাও হচ্ছে মিথের ব্যবহার। হ্যাঁ, খান্ডব দাহন এটা যখন শামসুর রহমান পড়াবো তখন বুঝাবো। তো এই দুজনের কথা হচ্ছে মিথের ব্যবহার হচ্ছে খুব বেশি আসে। এবং নজরুল নিয়ে তো সরাসরি প্রশ্ন চলেই আসছে, শামসুর রহমান নিয়েও সামনে প্রশ্ন আসার কথা যে শামসুর রহমানের কবিতা মিথের ব্যবহার কত। তো যখন মিথের কথা আসে তখন হচ্ছে রূপকের কথা আসে, তাহলে যার যার লেখার মাঝখানে রূপক জিনিসটা পাওয়া যায়। সে যেরকম জসিমউদ্দিনের লেখার মাঝখানে কিন্তু রূপক আছে। রূপক মানে হচ্ছে রূপকার্থে ইউজ করছে বা কোনো কিছুর সাথে তুলনা করছে এমন। তাহলে জীবনানন্দ দাশের এই যে আহ বনলতা সেনের মধ্যে তো হচ্ছে প্রচুর আছে। এই যে মুক্তার শ্রাবস্তীর কারুকার্য, তারপরে চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, এগুলো তো আপনারা খুব ভালো পারেন। যে দুই চার লাইন মুখস্থ আছে ওই দুই চার লাইন দিয়ে আর কি লিখে দিবেন আর কি। আচ্ছা, এখানে আর কি কি কথাবার্তা বলা আছে আমি একটু দেখে নিই। আচ্ছা, ওনার আমরা যেভাবে রবীন্দ্রনাথটা পড়ছিলাম সিকোয়েন্সিয়ালি, এইভাবে হচ্ছে ওনারটা এখানে বলা আছে। কি বলা আছে দেখেন, ওনার প্রথম পর্যায়ে কবিতা হচ্ছে ঝরা পালক। ঝরা পালক হচ্ছে প্রকৃত জীবনানন্দে পাওয়া যায় না, 1927 সালে হচ্ছে প্রকাশিত। এইসব কবিতায় হচ্ছে কবির প্রভাব লক্ষণীয়, মানে আসল জিনিসটা পাওয়া যায় নাই। তিনি জীবনানন্দ হয়েছে, জীবনানন্দ মিনস হচ্ছে তার যে ধূসরতা, তার যে সবকিছু থেকে বিচ্ছিন্নতা, সেটা হচ্ছে ধূসর পাণ্ডুলিপির মাঝখানে পাওয়া যায়। ধূসর পাণ্ডুলিপি তো নামের মধ্যে ধূসর আছে। আচ্ছা, এছাড়া তার হচ্ছে বনলতা সেন হচ্ছে তার দ্বিতীয় পর্যায়ের কবিতার বই। রূপসী বাংলা কাব্যগ্রন্থ হচ্ছে কবির মৃত্যুর পরে প্রকাশিত হইলেও এইখানে হচ্ছে কবির দ্বিতীয় পর্যায়ে, মানে শুরু গ্রন্থটা যখন রচনা করছে সেই ধূসর পাণ্ডুলিপির সাথে এর একটা মিল আছে বলে দ্বিতীয় পর্যায়ে বলা হইতেছে, মানে এর মাঝখানে জীবনানন্দ দাশকে খুঁজে পাওয়া যায়। আচ্ছা, তার বিষয় বৈচিত্র্যে বিভিন্ন পরিবর্তন আসছে আর কি, প্রথম জীবনের সাথে দ্বিতীয় জীবনের কবিতার মাঝখানে কি কি
দেখেন এটা হচ্ছে 1936 সালে প্রকাশিত, এটা 27 সালে, মাঝখানে 10 বছরে তার কি পরিবর্তন আসছে? মৃত্যু, জীবন, হতাশা, ইতিহাস, ঐতিহ্য, এরকম বিভিন্ন জিনিস হচ্ছে তার লেখার মাঝখানে আসছে, যেগুলো প্রথম দিকে ছিল না। আচ্ছা, এরপরে দেখেন উনি বলতেছে যে প্রকৃতি কাউকে ছাড় দেয় না, এই কথা তিনি বিশ্বাস করতেন। ঝরাপালো কাব্যগ্রন্থে হচ্ছে এই ধরনের কথা বলা আছে। এইভাবে হচ্ছে তার কোন কাব্যগ্রন্থের মধ্যে কি কি আছে সেই সব কথা টথা দিয়া এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে, এটা আমরা পড়তে পারি। হ্যাঁ, আমি হচ্ছে আপনাদের যে কয়েকটা লাইন মোটামুটি মনে রাখা দরকার, এরকম কয়েকটা লাইন হচ্ছে বলতে চাই। যেরকম, যেন উটের গ্রীবার মতো নিস্তব্ধতা, নিস্তব্ধতা। আবার স্যার, এটা কি বলছেন যেন? যেন উটের গ্রীবার মতো নিস্তব্ধতা। তারপর হচ্ছে বোধ কবিতা একটা সুন্দর সকল প্রাণীর, এটা একটু দেখে নিও, হ্যাঁ আমাদের একটু মনে আছে এবার লিখি। সকল প্রাণীর মাঝে বসে আমার নিজের মতো আকর্ষণ, মধ্যে বসে আমি কেবল হতেছি আমার। বলো। সকল প্রাণের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আবরণ কেবল হতেছি আলাদা। আবার এরকম আর কি জানিস, আমার পাশে শুধুই বাধা, আমার পাশে শুধুই বাধা, এরকম এই লাইনটা তো দেখেন, এটা সম্ভবত বোধ কবিতার। তো এইখানে হচ্ছে দেখেন, আমার কেবল আমার নিজের মুদ্রা দোষে আমি কেবল হতেছি আলাদা, এটা দিয়ে কি প্রকাশ পায়? ওই যে নির্জনতা কথাটা আসছে না, যে সে সবার থেকে হচ্ছে আলাদা হয়ে থাকতেছে, এই কারণে। আবার উটের গ্রীবার মতো অদ্ভুত নিস্তব্ধতা, এর মানে কি? এটা আসলে এটা ব্যাখ্যা করা আমার ঠিক হবে না, আপনারা হচ্ছে এরকম দু একটা জিনিস নিয়ে একটু ঘাটাঘাটি করে পড়বেন আর একটু দেখবেন আর কি। ঠিক আছে, যে আমি যদি হচ্ছে ধূসরতার কবি বলতে চাই, তাহলে হচ্ছে এটা ধূসরতার ক্ষেত্রে হচ্ছে লিখতে পারেন, তাহলে হচ্ছে কোন ধরনের ইয়ে লিখতে পারবো। আবার হচ্ছে আর একটা তার বিখ্যাত কবিতা আছে, 18 বছর আগে একদিন, এটা কেউ পড়ছেন? আমি পড়ছিলাম কিন্তু মনে নাই কাহিনী। এই যে শোনা গেল লাশ কাটা ঘাড়ে নিয়ে গেছে তারে, যখন গিয়াছে ডুবে পূর্ণিমার চাঁদ নইবার হলো তার সাথ। শোনা গেল লাশ কাটা ঘাড়ে নিয়ে গেছে তারে, এবার আরো কি কি আছে? তারপরে যে যখন গিয়াছে ডুবে পূর্ণিমার চাঁদ মরিবার হলো তার সাথ। এই কবিতাটা হচ্ছে পড়ার অনুরোধ থাকলো এইটা। তারপর হচ্ছে বোধ কবিতাটা আসলে পড়া বোঝা যায় না, এটা খুব কঠিন একটা কবিতা। আর রূপসী বাংলাটা হচ্ছে আমাদের লেখার জন্য লাগবে, রূপসী বাংলাটা আপনারা মোটামুটি বেশ কয়েকটা লাইন আপনাদের এমনি মুখস্থ আছে, হ্যাঁ ওইগুলো দিয়ে লিখে দিবেন। তবে মোটামুটি হচ্ছে, আচ্ছা আর এই যে এই ভদ্রলোকের কথা আনবেন, যে ক্লিন্টন বি সিলি, ওনার নিয়ে গবেষণা করছে। জীবনানন্দ নিঃসন্দেহে সাধারণ ছিলেন না, কবি হিসাবে তো নয়, মানুষ হিসেবেও তিনি সাধারণ ছিলেন না। সোজা কথায় অসাধারণ নির্যাতনের কবি। আচ্ছা, আর হচ্ছে এখানে যা 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 আছে মোটামুটি একটু রিডিং করলে লেখার মতন ইয়ে আসবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি কি দেখলাম? মানে যদি একটা প্রশ্ন পড়েন তাহলে হচ্ছে তার এখানে রূপসী বাংলার কবি বলা হয়, এইটা হচ্ছে একটু ভালো করে পড়লেই চলবে, রূপসী বাংলার কবি বলা হয় কেন, এইটাই হচ্ছে এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি পঞ্চপাণ্ডব আর ইয়া, আর লাস্টে হচ্ছে কল্লোল যুগের কথা বলা আছে। ভাই কল্লোল যুগ, জীবনানন্দ দাশের একটা প্রশ্ন আছে। হ্যাঁ জীবনানন্দ দাশের কবিতাগুলোতে হচ্ছে মানে আধুনিক কালের এত ছায়া পাওয়া যায়, তো ওই হিসাবে ওনাকে ক্লাসিক কবি বলা না বললে হচ্ছে সুধীন্দ্রনাথের ক্লাসিক কবি বলা হয়। এটা মানে আমার পরে জীবনানন্দ দাশ পড়ার টাইমে আমার মাথায় আসছে একবার। আচ্ছা, তাহলে আমি একটু ঘাটাঘাটি করে তারপর আপনাকে বলি। এই জায়গাগুলো নিয়ে আসলে ডিরেক্ট অ্যান্সার করা খুব রিস্ক আর কি। হ্যাঁ,
এবং আহ, কি বলবো, আমি হচ্ছে এই জায়গাটা আসলে আমি খুব মানে আবেগ তাড়িত হই আর কি। হ্যাঁ, এই জায়গাটা নিয়ে আমার অনেক স্মৃতি এবং আমি এটার পিছনে এত সময় দিছি, বেশি সময় দেওয়ার কারণে এটা কনফিডেন্সটা আমার বিল্ড আপ করেই নাই, উল্টা আরো হচ্ছে আমি জীবন ধরে বাড়াই ফেলি। আপনারাও যারা পড়ছেন তারা মোটামুটি বুঝবেন। ক্লাসিক কবি সুধীন্দ্রনাথ দত্ত কেন, সেটা সুধীন্দ্রনাথ দত্তরে দিয়ে ব্যাখ্যা করা যায়, কিন্তু জীবনানন্দ দাশ নিয়ে যখনই নিয়ে আসে তখন এটা নিয়ে আসলে কথা বলাটা কঠিন। আচ্ছা, আমরা হচ্ছে একটু কল্লোল যুগ নিয়ে দেখি। কল্লোল যুগ এটা একটা টিকা আসার মতন প্রশ্ন। এইখানে হচ্ছে কল্লোল প্রজন্মের শ্রেষ্ঠ কবি জীবনানন্দ, জীবদ্দশা হচ্ছে এইসব হয় না। যাই হোক, কল্লোল যুগে হচ্ছে কারে কারে কে কে এখানে হচ্ছে কল্লোল যুগের কবি ছিল, কল্লোল যুগের লেখকদের মধ্যে কি পাওয়া যায়, এই যে ভিক্টোরিয়ান যুগে যে রোমান্টিসিজমটা ছিল কি হয়েছে, এরকম এখানে যা যা পড়া আছে এটা মোটামুটি করলে একটু বুঝবে, ইংরাজি লিটারেচারের সাথে তুলনা করে লেখা হয়েছে। এখানে প্রত্যেকটা কবির নিয়ে আলাদা আলাদা করে বলা আছে, বুদ্ধদেব বসু নিয়ে বিষ্ণুদেব নিয়ে সবাই। তো এখানেও একটা সামারি আকারে লিখবেন যে কল্লোল যুগেই এই এই কবিতা ছিল, কল্লোল যুগের কবি, কল্লোল যুগের লেখকদের মাঝখানে এই বৈশিষ্ট্য পাওয়া যায়, ইংরেজি সাহিত্যে যেরকম এই ঘটনা হয়েছে সেটা বাংলা সাহিত্যে এটা প্রভাব ছিল, এই জন্য আলাদা করে এটা কল্লোল যুগ বলা হয়। এই হলো মোটামুটি আমাদের পঞ্চপাণ্ডব আর জসীমউদ্দিন নিয়ে যে আলাপ আলোচনা সেইগুলা। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে নজরুল নিয়ে আলাপ আলোচনা করবো। হ্যাঁ, আমাদের আজকে দিয়ে হচ্ছে 4টা ক্লাস শেষ হইলো। এর মাঝখানে যদি আমরা সুফিয়া কামাল, বেগম রোকেয়া আর মানিক, বুদ্ধতি, তারাশঙ্কর এই 5জন করে ফেলতে পারতাম তাহলে ভালো হইতো, কিন্তু আসলে অত দ্রুত টানা গেল না। আচ্ছা, আজকের ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন থাকলে করেন। আজকে আমরা খুব অল্প পড়ছি। আপনারা ক্লাস শেষে যেটা করবেন যে কি কি প্রশ্ন আমার রিটেনের জন্য আসতে পারে সেইটার উপরে, এটা বিভিন্ন জায়গায় লেখা আছে, সেইটার উপরে হচ্ছে কোন জায়গায় কি কোটেশন আপনি ফাইনালি ধরেন, ধরেন আজকের ক্লাসের উপর দিয়ে এখানে হচ্ছে 2টা বা 3টা লাইন, আর পঞ্চপাণ্ডবের জীবনানন্দের ধরে 2-3টা লাইন, আর সব মিলাই আর একটা, তার 3-3-6 বড়জোর 7টা কবিতা চরণ মুখস্থ করতে পারেন। এখন কোন 7টা পড়বেন এটা আলাদা করে ফেলবেন, এটা হচ্ছে কাজ আর কি। ঠিক আছে, বলেন আজকের উপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, আপনারা যে সাহিত্যের ক্লাস করতেছেন, আচ্ছা আমি রেকর্ডিংটা বন্ধ করি আপনাদের কোনো প্রশ্ন যেহেতু।